তো তোমরা খাতা খুলো, খাতা করে হেডলাইন দিয়ে দাও কৃষকের সূত্র। আজকে টপিকের নাম কৃষকের সূত্র, এবং আজকে আমরা হচ্ছে গিয়ে কৃষকের সূত্রের দুইটা সূত্র শেষ করবো, পাশাপাশি এগুলো কনসেপ্ট বোঝার পাশাপাশি হচ্ছে আমরা একটা ম্যাথ করবো, যদি সুযোগ হয় ম্যাথ করে ফেলবো ইনশাল্লাহ। আর পাশাপাশি আমাদের আরো একটা টপিক, সেটা হচ্ছে হুইচ স্টোন বিজয় রেঞ্জ, আরো একটা গুরুত্বপূর্ণ টপিক, সেই ক্ষেত্রে সেটাও শেষ করতে হবে। যদি সুযোগ হয় তার উপরে আমরা গাণিতিক সমস্যার সমাধান করবো ইনশাল্লাহ। আমরা করি, সমস্যা হচ্ছে তো সময় লাগবে আজকের হ্যাঁ ক্লাসে। হ্যাঁ হ্যাঁ, স্টার্ট করে। রেকর্ডিং শুরু করে দিচ্ছি আমি, তো ক্লাস আপলোড করে দেবো যখন। কেউ যদি শুরুর দিকে না পায় সেটা রেকর্ড দেখলে বুঝতে পারবে। চলো শুরু করি। সূত্র এক, সূত্র দুই, এটা হচ্ছে আমাদের কারেন্ট সূত্র, যাকে আমরা শর্ট নাম দিচ্ছি কেসিএল। আর একটা ভোল্টেজ সূত্র, যাকে আমরা নাম দিয়েছি কেভিএল। তো কৃষকের অধ্যায়টা বা টপিকটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের মনে করো যে চলতরিৎ এই চ্যাপ্টারের মধ্যে কৃষকের টপিকটা হচ্ছে গিয়ে অনেক বেশি ইম্পর্টেন্ট, এবং ডিফিকাল্ট কোনো প্রশ্ন যদি করতে চায় এক্সামিনাররা, তাহলে এখান থেকেই করতে পারে। ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা ডিফিকাল্ট প্রশ্নগুলো সলভ করতেও এবং করবো, পাশাপাশি হচ্ছে আমরা এখান থেকে যত ধরনের যাবতীয় প্রশ্ন আসছে সেগুলো আমরা দেখবো। তার জন্য হচ্ছে আমাদের কনসেপ্ট আগে ভালো করে ক্লিয়ার থাকতে হবে। যদি আমরা কনসেপ্ট ভালো করে ক্লিয়ার না থাকি, তাহলে আমরা যে কোনো অঙ্কই দেখ না কেন আমরা কিন্তু সলভ করতে পারবো না। এটা কিন্তু একবারে সহজ বিষয়। তো সেক্ষেত্রে আমাদের শুরুতেই আমরা কনসেপ্ট গুলো ক্লিয়ার করে ফেলাম। প্রথম আমরা পড়বো হচ্ছে কেসিএল। কেসিএল অথবা সূত্র এক পড়বো। ল ওয়ান আমরা পড়বো প্রথমত। এখানে আমরা কি পড়তেছি একটু দেখি, কারেন্টের সূত্র। ঠিক আছে? এখন কারেন্টের সূত্রের জন্য আমাকে প্রথমত হচ্ছে কয়েকটা বৈশিষ্ট্য ভালো করে খেয়াল রাখতে হবে বা ফোকাসে রাখতে হবে। তো বৈশিষ্ট্য এক যেটা হচ্ছে যে, বৈশিষ্ট্য এক না, এখানে লিখবো এক নম্বর বৈশিষ্ট্য। এখানে সামেশন আই সমান সমান শূন্য। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে গিয়ে এটি জংশন ধরে কাজ করে। জংশন ধরে কাজ করে। তৃতীয় যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে গিয়ে জংশনে জংশনে কারেন্ট প্রবেশ করলে আই হবে হচ্ছে গিয়ে পজিটিভ। এবং 4 নাম্বার হচ্ছে জংশনে কারেন্ট নির্গত হলে, মানে একটা হচ্ছে কারেন্ট প্রবেশ করলে, একটা বের হয়ে গেলে আর কি, নির্গত হলে তখন আমাদের আই হবে হচ্ছে গিয়ে নেগেটিভ। তাহলে আমরা কেসিএল এর জন্য জাস্ট এই চারটা বৈশিষ্ট্য ভালো করে দেখবো। প্রথম বৈশিষ্ট্য কি? সামেশন আই। সামেশন আই বলতে টোটাল যে আই এর পরিমাণটা সেটার হবে মান শূন্য। তারপর দুই নম্বর কি বলছে? জংশন ধরে কাজ করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে জংশনটা কি? জংশনটা হচ্ছে এমন একটা পয়েন্ট, যে পয়েন্টে তোমার পুরো সার্কিটের কারেন্ট প্রবেশ করবে এবং ওইখান থেকে কারেন্ট গুলা বের হয়ে যাবে। একটা এক্সাম্পল তোমাদেরকে এখানে অ্যাড করি। ধরো হচ্ছে আমাদের যে বলি আমরা, আমাদের ফেনী জংশন, কুমিল্লা জংশন বলি না, রেল গেটের যে ইস্যুগুলা, ফেনী জংশন, কুমিল্লা জংশন, ওখানে দেখবা ফেনী জংশন লেখা আছে, কুমিল্লা জংশন লেখা আছে, এরকম করে জংশনের নামগুলো লেখা আছে। এই জংশনটাতে কি হচ্ছে? তোমার বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন হচ্ছে গিয়ে জেলা থেকে ট্রেন আসে, ওখানে স্টে করে মানুষ উঠে, ওখান থেকে আবার আরেক জায়গায় চলে যাচ্ছে। তাহলে দেখো, তুমি ধরো মনে করো ঢাকা থেকে ফেনী আসছো, ফেনী থেকে তুমি চট্টগ্রাম যাচ্ছ। তাহলে কি হচ্ছে? ফেনীতে এই রেল রেল স্টেশনে তোমার মনে করো যে আমাদের যে ওই ট্রেনটা থামছে, ঠিক আছে, মানে জংশনে, ফেনীতে যে ট্রেনটা থামছে সেটা হচ্ছে আমাদের জংশন। ওইখান থেকে আমরা কোথায় যাচ্ছি? ঢাকাতেও যেতে পারতেছি, ওখান থেকে আমরা চট্টগ্রামে যেতে পারতেছি। তাহলে যে পয়েন্টে এসে আমরা হচ্ছে বিভিন্ন জায়গায় মুভ করতে পারতেছি, সেই পয়েন্টটাকে আমরা বলবো হচ্ছে গিয়ে জংশন। একটা সার্কিটও এমন ঘটে। তাহলে খেয়াল করো, আমি একটু সার্কিট যদি অঙ্কন করি সাইড দিয়ে, আমাদের আগের পুরাতন সার্কিট, ওইটা আমি আসছি আবার। দেখো, এই সার্কিটের মধ্যে মনে করো এখানে একটা আই কারেন্ট যাচ্ছে, কেমন? এখানে একটা আই কারেন্ট যাচ্ছে। তো আই কারেন্টটা যখনই এই যে এই পয়েন্টে চলে আসছে, তখনই সেটা এখানে আই, আই ওয়ান, আর এখানে হচ্ছে
মনে করো I2 তে ভাঙছে, মানে বিভক্ত হয়ে গেছে। এখন দেখো, নাম তো হচ্ছে পয়েন্টের নাম, আমি দিছিলাম এ, তাহলে এ পয়েন্টকে আমরা বলতেছি একটা জংশন। এ পয়েন্টকে বলতেছি আমরা জংশন। কেন জংশন বলতেছি? তাহলে এ পয়েন্টে আমার আই কারেন্টটা প্রবেশ করতেছে, এ পয়েন্ট থেকে আমাদের I1 এবং I2 কারেন্টটা বের হয়ে যাচ্ছে। তাহলে আমরা বলতে পারি না যে পয়েন্টে এই ঘটনাটা ঘটতেছে ওই পয়েন্টটাকে জংশন বলতে পারি। জংশন মেনলি সেখানে যা। এবার আসো 3 নাম্বার পয়েন্টে, জংশনে কারেন্ট প্রবেশ করলে পজিটিভ, আর জংশনে গিয়ে কারেন্টটা নির্গত হয়ে গেলে সেটা হচ্ছে কি নেগেটিভ। কেন পজিটিভ কেন নেগেটিভ? দেখো আমার এখানে আই কারেন্টটা এ জংশনে প্রবেশ করতেছে, তাহলে বলতে পারি কি আমাদের আইটা পজিটিভ কারেন্ট। আর I1 এবং I2 এই জংশন থেকে বের হয়ে যাচ্ছে, একটা ওই দিকে একটা এই দিকে চলে যাচ্ছে, মানে বের হয়ে যাচ্ছে, তাহলে এটা কি নেগেটিভ। সেক্ষেত্রে এটা হবে I1 মাইনাস I2 ইজ ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে কি লিখতে পারি আমরা এখান থেকে যে I সমান সমান I1 প্লাস I2, এটা হচ্ছে আমাদের ওই জংশন থেকে তৈরিকৃত ইকুয়েশন। ঠিক আছে? তো মনে করো কোনো কারণে আমার প্রশ্নে I1 এর মান দেওয়া নাই, I এর মান দেওয়া আছে, I2 এর মান দেওয়া আছে, তাহলে আমরা খুব সহজে কিন্তু I1 এর মান বের করে ফেলতে পারি কাজ করে। বুঝতে পারছো? তাহলে কিরশফের যে কারেন্ট লটা, এটা কি আমরা সবাই বুঝতে পারছি? কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো যে কিরশফের কারেন্ট লটা আমরা বুঝি নাই এবং কোন জায়গায় বুঝি নাই, এটাও প্রশ্ন করতে পারো। কোনো প্রবলেম আছে কারো? ফারজানা, ঐশী, তারপরে ইশতিয়াক, বুঝছো? জি ভাইয়া, বুঝতে পারছি। জি ওকে ভাইয়া, বুঝছি। ওকে ওকে, তাহলে তুলে ফেলো। আমরা কেসিএল এর কনসেপ্ট এখানেই কমপ্লিট করলাম। তোমাদের তোলা হলে একটু কষ্ট করে জানাইও। এবং এরপর আমরা যাবো হচ্ছে কেবিএল এর কনসেপ্ট। কেবিএল এর কনসেপ্ট হচ্ছে আমাদের অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং অনেক বেশি কনসেপ্টুয়াল। এটা যদি ভুল করি তাহলে কিন্তু ঝামেলা পড়ে যাবে। আমাদের প্রশ্নতে কেবিএল অনেক বেশি পেঁচাবে। আমরা এখন যাবো হচ্ছে আমাদের পরবর্তী কনসেপ্টে, কেবিএল। কেভিএল বলতে কি বুঝছি আমরা? কিরশফ ভোল্টেজ ল, মানে কিরশফের ভোল্টেজ সূত্র আর কি। তো এটা হচ্ছে ল 2। এটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ, মনোযোগ দিয়ে এই লটা খেয়াল করবা, হ্যাঁ? তাহলে এই ল এর মধ্যে আমাদের বৈশিষ্ট্য একে কি বলতেছে? বৈশিষ্ট্য একে বলতেছে আমাদেরকে সামেশন ই প্লাস সামেশন আই আর, এটার মান হবে 0। এবং এখানে আমরা জংশন ধরে কাজ করব না, এখানে আমরা কাজ করব হচ্ছে লুপ ধরে, লুপ ধরে কাজ করব। এবং এখানে হচ্ছে আরেকটা বৈশিষ্ট্য এখানে আমরা অ্যাড করব, আরো দুইটা তিনটা বৈশিষ্ট্য আছে। সেক্ষেত্রে হচ্ছে গিয়ে জংশনের মধ্যে আমাদের লুপ যেটা আছে, জংশন বলতেছি সার্কেলের যে লুপটা আছে, ওই লুপ হচ্ছে ঘড়ির কাঁটার দিকে থাকবে। লিখে বলো, তাড়াতাড়ি লিখে বলো, তোমরা তো তাড়াতাড়ি লিখে বলো। লুপ ঘড়ির কাঁটার দিকে থাকবে। আচ্ছা, আমরা এরপর হচ্ছে 4 নম্বর বৈশিষ্ট্য দেখবো, লুপের দিক এবং কারেন্টের দিক। লুপের দিক এবং কারেন্টের দিক যদি একই দিকে হয় তাহলে আমাদের আইআরটা হবে পজিটিভ। আর যদি ভিন্ন দিকে হয় তাহলে হবে আইআরটা নেগেটিভ। ঠিক আছে? এবং আরেকটা বৈশিষ্ট্য আমি এখানে অ্যাড করি, সেটা হচ্ছে যে 5 নম্বর বৈশিষ্ট্য, যে লুপের দিক কোষের যে প্রান্তে আগে আগে থাকবে তাকে গুরুত্ব দিবে। এই কথাটা আমি একটু এক্সট্রা লিখলাম আর কি, জাস্ট হচ্ছে কি আমাদের সার্কিটটা বোঝার ক্ষেত্রে এই লাস্টে, এটা আমি নিজে থেকে লিখছি ভাই, এটা অন্য কোনো কিছু না, এটা তো তোমাদেরকে সার্কিটটা বোঝানোর জন্য। আচ্ছা, মেইন বৈশিষ্ট্য হচ্ছে 3টা, মেইন বৈশিষ্ট্য হচ্ছে এই 3টা, বাকি 2টা হচ্ছে গিয়ে তোমাদের বোঝানোর স্বার্থে আমি এই বৈশিষ্ট্যগুলো লিখছি আর কি। তো এখন হচ্ছে গিয়ে আমরা লিখে ফেলি, কষ্ট করে সবাই খাতার মধ্যে তুলে ফেলাই। আগে আমরা একটু বুঝাই বলি, কেমন? বলছে বৈশিষ্ট্য 1 নম্বরে কেবিএল এর জন্য সামেশন ই প্লাস সামেশন আই আর ইজ ইকুয়াল টু 0।
মানে একটা সার্কিটের মধ্যে তোমার কোষ, কোষ তো বুঝছি কোনগুলা, কোষ আমার একটা না একের অধিক থাকবে, এবং একের অধিক কোষের যোগফল, এবং একের অধিক কোষের জন্য একের অধিক প্রবাহ থাকবে, একের অধিক আমাদের হচ্ছে রোধও থাকবে। তাহলে একের অধিক কোষের যোগফল, একের অধিক আইআর এর যোগফল মিলাই কি হবে? শূন্য হবে। ঠিক আছে, এখন আসো লুপ ধরে কাজ কি বলতে বোঝাচ্ছে। লুপটা আসলে কি? লুপ হচ্ছে গিয়ে তোমার কোন নির্দিষ্ট পয়েন্ট থেকে যাত্রা শুরু করে সম্পূর্ণ সার্কিট ঘুরে আবার ওই বিন্দুতে ফিরে আসার পরে যে সার্কেল বা যে পথ তৈরি করে তাকে বলা হয় লুপ। আমি আবার যদি রিপিট করি, মনে করো এই একটা বক্স, এই বক্সের মধ্যে এটা হচ্ছে এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটা সি পয়েন্ট, এটা ডি পয়েন্ট। তো তুমি এই যে এ পয়েন্ট থেকে যাত্রা শুরু করে পুরা সার্কিট মানে পুরা পথ ঘুরে এসে আবার এ তে এসে বসছো। তা তুমি যে পুরা পথ ঘুরে আসছো ওটার নাম কি ছিল? এ বি সি ডি, আবার এ তে ফিরে আসছো। এই যে পুরা পথ আসার পরে তোমার যে সার্কেল বা যে পথ তৈরি হয়েছে, সেই সার্কেল বা সেই পথকে আমরা বলবো হচ্ছে লুপ। তাহলে লুপ সি ডি এ, এটা হচ্ছে এই লুপের নাম। তো লুপকে আমরা প্রকাশ করবো কিভাবে? এই যে দেখো ক্লক ওয়াইজ, ক্লক ওয়াইজ প্রকাশ করবো। এই যে এটা লুপের ডাইরেকশন প্রকাশ করতেছি, লুপটা কোন দিকে গেছে ডাইরেকশনটা প্রকাশ করতেছি আমরা এখানে। তাহলে লুপটা কোথেকে আসছে? এ বি সি ডি, আবার এতে ফিরে আসছে, এটা হচ্ছে একটা লুপ। যেখান থেকে শুরু করছো ওখানে আবার ফিরে আসছে। ফিরে আসার পর যে পথ তুমি তৈরি করছো, যে রোড ম্যাপ তুমি তৈরি করছো, সেটা হচ্ছে আমাদের লুপ। এবং 3 নাম্বার কি বলছে? লুপ ঘড়ির কাঁটার দিকে থাকবে। দেখো তো আমাদের লুপটা কোন দিকে আছে বর্তমানে? ঘড়ির কাঁটার দিকেই আছে। এখন হচ্ছে গিয়ে যদি তোমার প্রশ্নের মধ্যে লুপের এই ডাইরেকশনটা ঘড়ির কাঁটার দিকে না দিয়ে ঘড়ির কাঁটার বিপরীত দিকে দেয়, তখন আমরা সারেন্ডার, তখন আমরা কিচ্ছু করতে পারবো না, কারণ প্রশ্নে সেটা দিয়ে দিছে। যদি প্রশ্নে না দেয় তখন আমরা ঘড়ির কাঁটার দিকেই লিখবো। মনে থাকবে এই বিষয়টা। এবং আমরা লুপের নামকরণটা অবশ্যই ভালো করে বুঝে বুঝে কিন্তু লিখবো খাতার মধ্যে, নাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে না। এবার আসো 4 নম্বর বৈশিষ্ট্য। লুপের দিক এবং কারেন্টের দিক একই দিকে হইলে আইআর পজিটিভ, আর বিপরীত দিকে হইলে কারেন্ট মানে আইআরটা নেগেটিভ, মানে কারেন্ট নেগেটিভ আর কি। এখন দেখো আমাদের লুপের ডাইরেকশনটা কোন দিকে আছে? এ থেকে বি এর দিকে, বি থেকে সি এর দিকে, সি থেকে ডি এর দিকে, ডি থেকে এর দিকে আমাদের লুপের ডাইরেকশন আছে। এখন লুপ যে দিকে আছে, মনে করো কারেন্টটা এদিকে আছে, এখানে একটা রোধ দিলাম আমি, তাহলে এখানে একটা কারেন্ট আই, আর এখানে রোধ মনে করো আর। তাহলে দেখো তোমরা একটু খেয়াল করো, কারেন্ট যেদিকে লুপটাও কিন্তু ওইদিকে আছে, মানে লুপের ডাইরেকশনটা ওইদিকে আছে। তার মানে একই দিকে আছে। একই দিকে হলে কি এখানে আইয়ারটা কি হবে? অবশ্যই পজিটিভ আইয়ার হবে। আর যদি এই ডাইরেকশনটা এদিকে না হয়, এদিকে হইতো, তাহলে আমার কারেন্টের ডাইরেকশন এইদিকে, বাট লুপ হচ্ছে ওইদিকে, কারেন্ট এইদিকে, লুপ ওইদিকে, উল্টা, সেক্ষেত্রে নেগেটিভ। ওকে, এবার হচ্ছে 5 নাম্বারটা। লুপের দিক কোষের যে প্রান্তে আগে থাকবে তাকে আমরা গুরুত্ব দিব। এখন এটার কথা কি বুঝে, এটার মানে কি? দেখো আমার এখানটা মনে করো কোষ, তুমি চিন্তা করো। তো কোষের আমরা সবাই জানি এটা প্লাস মাথা, এটা মাইনাস মাথা, আমরা সবাই এটা জানি। তাহলে এটার মানে কি বোঝাচ্ছে এখানে? এটা দ্বারা আমার লুপের ডাইরেকশনটাও দেওয়া আছে। তো লুপটা কোষের যে প্রান্তে আগে পৌঁছাবে, এ থেকে শুরু করে বি তে, সি তে, ডি তে, আবার এ তে ব্যাক যাচ্ছি আমরা। তাহলে এই লুপটা প্রথমে কার সাথে মিট করছে, কার সাথে দেখা করছে আগে? মাইনাসের সাথে দেখা করছে না আগে? এই জন্য আমরা মাইনাস থেকে প্রাধান্য দিব বা গুরুত্ব দিব। মানে তখন মনে করো এটার মান হচ্ছে গিয়ে ই, এই কোষের নাম হচ্ছে ই, তা আমি এখানে লিখবো হচ্ছে ই। এখন ইটা কি পজিটিভ ই নাকি নেগেটিভ ই? অবশ্যই নেগেটিভ। কেন নেগেটিভ? কারণ আমার লুপটা প্রথমত মাইনাসের সাথে দেখা করছে, তারপর তো প্লাসের কাছে গেছে। তো যেহেতু মাইনাসটা আগে আসছে এই জন্য আমরা মাইনাসটাকে গুরুত্ব দিচ্ছি, মাইনাসটাকে আগে লিখছি। যদি এরকম হইতো বিষয়টা, এখানে প্লাস হইতো, এখানে মাইনাস হতো, তাহলে এখানে প্লাসে বসতো। আমি কি তোমাদেরকে 5টা বৈশিষ্ট্য কেবিএল এর জন্য বুঝতে পারছি? ভাইয়া 1 নাম্বার বৈশিষ্ট্যটা আবার বলুন তো। কোনটা কোনটা? 1 নাম্বার। জি ভাইয়া। আচ্ছা, 1 নাম্বারটা একটু বুঝে বলি। মানে কোন একটা কোষের সার্কিটের মধ্যে টোটাল কোষ এবং টোটাল আইআর যোগফলটা শূন্য হবে। এটা আমরা একটু পরে কাজ করলে আরো ক্লিয়ার হয়ে যাবে আর কি। আপাতত এই জিনিসটা বুঝো, একটা সার্কিটে অনেকগুলো কোষ থাকতে পারে, একটা সার্কিটে অনেকগুলো রোধ থাকতে পারে, তার জন্য অনেকগুলো কারেন্ট থাকতে পারে। তো সবগুলোর যে কোষের যোগফল, সবগুলোর আইআর এর যোগফল হবে শূন্য। ওকে, আমরা এখন একটা এক্সাম্পল করবো, তো তখন আরো ক্লিয়ার হয়ে যাবে তুমি। আচ্ছা, কার কোনো সমস্যা আছে বুঝতে আর?
সবাই বুঝছো তো? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, আশা করি কারো কোনো সমস্যা নাই। তারপরেও যদি তোমাদের কনফিউশন থেকে থাকে লাস্টের মানে করার পরে, এই ক্লাসে তো রেকর্ড থাকবে, অবশ্যই তখন তুমি ওখান থেকে দেখে নিতে পারবা। ঠিক আছে, তাহলে আমি এটা বুঝবো। জি ভাইয়া মুছছেন। ওকে, ঠিক আছে, তাহলে আমরা তাহলে একটা এক্সাম্পল দেখি কেমন। কেবিএল এর জন্য আমরা একটা এক্সাম্পল দেখবো এখন, মানে দুইটার জন্য, কেবিএল কেসিএল দুইটার জন্য আমরা একটা এক্সাম্পল দেখবো এখন। একটা এক্সাম্পল দেখি, এক্সাম্পলের পরে দেখবো যে তোমার পুরাপুরি জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে। ওকে, একটা এক্সাম্পল আমরা দেখি, এক্সাম্পল। আমি একটা সার্কিট অঙ্কন করি, হ্যাঁ। কেউ কোথাও না বুঝলে অবশ্যই ভাইকে জিজ্ঞাসা করবো, কোনো হেজিটেট ফিল করবো না। আচ্ছা চলো, আমি যে সার্কিট রাখছি কেমন, সার্কিটটাকে দেখো। সার্কিটটা দেখার পরে খাতা তুলিও ভালো করে, কেমন, আগে দেখো ভালো করে। দেখো এখানে কি হচ্ছে, এখানে আমাদের এই সার্কিটের মধ্যে প্রথমত এই সার্কিটটাকে আমার হচ্ছে নামকরণ করতে হবে ঠিক মতো। নাম, আচ্ছা, ম্যাথে কার সমস্যা হচ্ছে রে, বাবা জয়েন করতে হবে। আমার ভাইয়া হঠাৎ হঠাৎ কল কেটে যায়। তুমি বাসায় নাই নাকি অন্য কোথাও আছো? না, বাসায়। ও, একটু কষ্ট করে এগুলো একটু খেয়াল রাখো কেমন, ক্লাস বুঝতেছো তো তুমি? হ্যাঁ হ্যাঁ ভাই। আচ্ছা ঠিক, এটা ভালো করে বুঝো কিন্তু, ম্যাথ একটু স্ট্রং রাখো এখন, এটা ভালো করে বুঝার জন্য। আচ্ছা দেখো, এখানে আমার প্রথমত এই সার্কিটটার ক্ষেত্রে আমি চোখেই দেখে বুঝতে পারছি এখানে অনেকগুলো কোষ, অনেকগুলো রোধ আছে, তার মানে অনেকগুলো প্রবাহ থাকবে। এখন এখানে প্রথম কাজ কি, এখানে প্রথম কাজ হচ্ছে আমাকে প্রত্যেকটা পয়েন্টের নামকরণ করতে হবে আগে। পয়েন্টের নাম বলতে কি, এই যে এই পয়েন্ট গুলার নামকরণ করতে হবে আমাদেরকে ফার্স্ট অফ অল। আচ্ছা এটা তো ভালো ছিল, এই যে এই পয়েন্ট গুলোর নামকরণ করতে হবে, নামকরণটা করে নি আগে। এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটা সি পয়েন্ট, এটা ডি পয়েন্ট, এটা ই পয়েন্ট, এটা এফ পয়েন্ট আমরা ধরলাম। এবং আমরা এটাও জানি যে প্রত্যেকটা কোষের মধ্যে প্লাস মাইনাসের ইস্যুটা আমরা ওখানে ক্লিয়ার জানি। এটা মাইনাস প্লাস, এটা প্লাস মাইনাস, এটা মাইনাস প্লাস, এটা মাইনাস প্লাস, এটা আমরা জানি সবাই, হ্যাঁ। এখন হচ্ছে কি আমাদের লুপ, লুপ, লুপটা আমার প্রশ্নে কিন্তু দেওয়া নাই। এটা হচ্ছে আমার, তাহলে ধরে নিতে হবে কি, ক্লকওয়াইজ ধরে নিতে হবে। তো ক্লকওয়াইজ দেখো আমার এই যে এই লুপটা হচ্ছে এরকম হবে, লুপটা আমাদের এই যে এরকম হচ্ছে। ওকে, আমাদের লুপটা পাই গেছে। এখন দেখো আমার কারেন্ট ভাঙবে যে, সেটা তো দেখাইতে হবে আমাদেরকে। কারেন্ট এখানে আই, এই আই কারেন্টটা যখন এই পথে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, যখন এসে সি পয়েন্টে আসছে তখন সেটা ভাঙবে। তো এই দিকে মনে করো আই ওয়ান কারেন্ট চলে যাচ্ছে, আর এই দিকে মনে করো আমাদের আই টু কারেন্টে যাচ্ছে। আর আমার সি পয়েন্টে আসার কারণে কারেন্টটা ভাঙছে, কোন কারেন্ট ভাঙছে, আই কারেন্টটা ভাঙছে। আই কারেন্টটা এসে সি পয়েন্টে আই ওয়ান এবং আই টু তে ভেঙে গেছে। তাহলে খেয়াল করো সবাই, এই আই ওয়ানটা এই পথে, এই পথে, এই পথে যাচ্ছে, আই টুটা এই পথে যাচ্ছে, তাহলে এই আই ওয়ান এবং আই টু একত্রিত হয়ে এফ পয়েন্টে মিলিত হয়েছে। এফ পয়েন্ট থেকে তারা কোন দিকে যাবে, তারা আবার এই দিকে যাবে। সেক্ষেত্রে এটা কি হিসেবে নাম দিব আমরা, অবশ্যই আই হিসেবে নাম দিব, কারণ আই থেকে তো আই ওয়ান আই টু আসছে, তারা আবার যোগ করলে আবার তো আই হয়ে যাবে, সহজ হিসাব। এইদিকেও আই ওয়ান, এদিকে আমাদের আই টু। আমরা কি সার্কিটের যে আমি এখানে যে একটু মডিফাই করলাম, এটাকে আমরা সবাই বুঝছি? ভাইয়া হ্যাঁ বলো। আরেকটু বুঝাই দিতে। দেখো তাহলে একটু আমি বুঝাই বলি আবার। আমাদের এই পুরো সার্কিটের মধ্যে আমরা মানে যা ছিল আর কি, ওখান থেকে আমরা নামকরণ গুলো করে নিচ্ছি। এই যে এ পয়েন্ট, বি পয়েন্ট, সি পয়েন্ট, ডি পয়েন্ট, ই পয়েন্ট, এই নামকরণ গুলো আমরা আগে করে নিচ্ছি।
এই নামকরণের পরে আমরা হচ্ছে গিয়ে কি করলাম, আমরা এখানে প্লাস মাইনাসের হিসাবটা করছি, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস কোনটা সেটা বসে দিলাম। এরপর হচ্ছে গিয়ে লুপ, আর লুপটা অলওয়েজ ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ লুপ যেহেতু এখানে দুইটা হবে আমি দুইটার জন্য ক্লকওয়াইজ লুপ কি দিচ্ছি। এরপর হচ্ছে গিয়ে আই এর হিসাবটা, দেখো আইটা এই পথে যাচ্ছিল, কিন্তু এটা কিন্তু আই এই পথে যাচ্ছে, এই পথে আইটা এসে সি বিন্দুতে যখন সে আসছিল তখন সে I1 এবং I2 এই দুইটা পথে ভাগ হয়েছে, ঠিক আছে। আমরা তো সবাই মোটামুটি জানি এখানে আমাদের জংশনের কাজ করতেছে, জংশন হিসেবে এই সি পয়েন্টে কাজ করছে। তো এই পয়েন্টে আসার পরে I1 I2 তে ভাগ হচ্ছে, I1 I2 তে ভাগ হওয়ার পরে এই I1 টা এই পথে এই পথে এই পথে যাচ্ছে, I2 টা এই পথে পুরোটা যাচ্ছে। তো দেখো I2 আর I1 যখন একত্রিত হয়েছে কোন পয়েন্টে একত্রিত হয়েছে, এফ পয়েন্টে। এই এফ পয়েন্টে একত্রিত হয়ে আই নামে কনভার্ট হয়ে গেছিল। তো আইতে কনভার্ট হয়ে এই আইটা আবার এই পথে যাওয়া শুরু করছে, দেখো এই আই পথে আবার এই পথে চলে গেছে, দেখছো? এবার কি বুঝতে পারছো? হ্যাঁ ভাইয়া। ওকে, আমরা আশা করি সবাই এই সার্কিটটা এখন ক্লিয়ার, কোন জায়গায় কি কি আছে না। তা আমি হচ্ছে এখন এই লুপের জন্য কাজ করবো, এই এই যে এই লুপটা তোমাদেরকে আমি এই লুপটা করতে দিব, তোমরা করবা, 3 মিনিট সময় দিব তোমাদেরকে, 3 মিনিটের মধ্যে করবা, তারপরে আমি করবো আবার, আমার সাথে মিলাবো, যেহেতু সরাসরি নাই আমি তো আর দেখতে পারবো না এখন, ঠিক আছে? বুঝতে পারছো? তো দেখো আমি প্রথম লুপটা করে দিচ্ছি, ফার্স্ট লুপটা আমি করেছি। ফার্স্ট লুপের নামটা কি দিতে হবে, তুমি ফার্স্টের লুপটা যেখান থেকে ইচ্ছা ওইখান থেকে তুমি শুরু করতে পারো। তুমি চাইলে এ পয়েন্ট থেকে শুরু করো, তুমি চাইলে সি পয়েন্ট থেকে শুরু করো, তুমি চাইলে এফ পয়েন্ট থেকে শুরু করো, কোনো সমস্যা নেই। আমি সুন্দরের জন্য আমি এ থেকে শুরু করব, এ বি সি এফ এ, এ বি সি এফ এ লুপে কেভিএল। তাহলে আমরা এই লুপে নিচ্ছি প্রথম লুপটা, এই লুপে কেভিএল। তাহলে লুপের ডাইরেকশন কি আমরা সবাই বুঝতেছি, প্রথম লুপের ডাইরেকশনটা কোন কোন দিকে আছে বা কোন ভাবে আছে, এটা কি আমরা বুঝতেছি সবাই? প্রথম লুপের ডাইরেকশন, প্রথম লুপের ডাইরেকশন কি আমরা সবাই বুঝতে পারতেছি কোন দিকে আছে? হ্যাঁ ভাইয়া। ওকে ওকে ওকে, প্রথম লুপের ডাইরেকশন হচ্ছে এ থেকে বি, বি থেকে সি, সি থেকে এফ, এফ থেকে এ। এটা হচ্ছে প্রথম লুপের ডাইরেকশন। আমি তোমাদেরকে বারবার একটা কথা বলছি, এই টপিকটা ক্লিয়ার থাকবে, একেবারে ক্লিয়ার থাকবে, সফট এন্ড ক্লিয়ার থাকবে। এই জন্য যদি কোনো প্রশ্ন থাকে আমাকে সরাসরি এখানে বলে ফেলবা যে ভাইয়া এখান থেকেও বুঝে নেন, এটা একটু আবার বুঝিয়ে দেন। ওকে, স্পেসিফিক যদি বলো তাহলে আরো ভালো হয়। আচ্ছা, তাহলে এবিসি এফ এ লুপে কেভিএল, তাহলে আমরা যদি কেভিএলটা খেয়াল করি, আমরা কেভিএল এর ফরম্যাট দেখছি, টোটাল সামেশন ই এবং সামেশন আই আর হিসেব করতে হবে। আমি ফার্স্টে এ থেকে যাত্রা শুরু করি, ভালো করে খেয়াল করো, এ থেকে যাত্রা শুরু করছি, এ থেকে দেখতে পাচ্ছি এখানে একটা আই আছে, বাট এখানে এই পথে কোনো ধরনের রোধ আছে? কোনো ধরনের রোধ নাই। কোনো ধরনের যেহেতু রোধ নাই, তার মানে আমি সেখানে আই আর অ্যাপ্লাই করতে পারবো না। তোমাকে মাথায় রাখতে হবে যেখানে আর আছে সেখানে আই থাকতেই হবে, যদি না থাকে তাহলে আমরা আই আর লিখতে পারবো না, ঠিক আছে? তো যেহেতু এখানে কোনো রোধ নাই, এই এ থেকে বি পথে আমরা আই আরটা অ্যাপ্লাই করবো না, আমরা জাস্ট দেখতে পাচ্ছি তাহলে কি এই আইটাকে আমরা অ্যাভয়েড করবো। তাহলে আমরা ই কাছে চলে গেছি, এই যে E1, আমরা আগে E1টা বসাই দিই সবাই, E1টা বসাই দিচ্ছি। এখন দেখো E1টা কি পজিটিভ E1 নাকি নেগেটিভ E1 এটা বুঝতে হবে, এটা বুঝতে জন্য লুপ দেখতে হবে। লুপ কোন দিকে আছে, দেখো লুপ কিন্তু এ থেকে বি দিকে, তার মানে লুপটা E1 এর কোষের মধ্যে প্রথমত নেগেটিভের সাথে আগে দেখা করছে, তার মানে E1টা অবশ্যই নেগেটিভ হবে। ওকে, আচ্ছা এবার বি থেকে সিতে যাবো, বি থেকে সিতে আমাদের কোনো কোষ নাই, তাহলে ঝামেলা এখানে কোষের নাই, কিন্তু একটা রোধ দেখতে পাচ্ছি আমরা R1, তাহলে R1 এর জন্য অবশ্যই প্রবাহ থাকবে, মাস বি একটা, তো প্রবাহ আছে অলরেডি, আই প্রবাহ আছে, তাহলে আমরা লিখে ফেলবো IR1। তাহলে IR1 কি পজিটিভ IR1 নাকি নেগেটিভ IR1 এটা বুঝতে হবে। সেক্ষেত্রে দেখো আমার এই লুপটা বি থেকে সি দিকে যাচ্ছে, মানে লুপ যাচ্ছে বি থেকে সি এর দিকে, কারেন্টটাও তো বি থেকে সি এর দিকেই যাচ্ছে, তার মানে আমরা বুঝতে পারতেছি লুপের ডাইরেকশন এবং কারেন্টের ডাইরেকশন একই দিকে আছে। একই দিকে থাকা মানে কি পজিটিভ। আমরা কিন্তু 4 নাম্বার কেসে এটা পড়ছিলাম, 4 নাম্বার বৈশিষ্ট্যটা পড়ছিলাম। ওকে, এবার আসো সি থেকে এফ এর দিকে, সি থেকে এফ এর দিকে কারেন্ট কি, সি থেকে এফ এর দিকে কারেন্ট হচ্ছে I2। ওকে, তো প্রথমত আমরা দেখা করতেছে I2 এর সাথে বাট কোনো প্রথমে রোধ নাই, এই জন্য ওটা একটু স্কিপ করলাম। এখন আসো E2, একটা কোষ পাইছি আমরা, আগে প্রথম কাজে আমি বসাই দিব তারে, আমি তারা বসাই দিচ্ছি আগে, তারপরে E2 কি পজিটিভ E2 নাকি নেগেটিভ E2 এটা খেয়াল করবো। তো এটা কেমনে বুঝবো আমরা,
লুপটা কোষের কোন মাথা দিয়ে আগে দেখা করছে? তো লুপটা কোষের পজিটিভ মাথার সাথে আগে দেখা করছে, তার মানে অবশ্যই কি প্লাস। ওকে, আমি একবার আস্তে ধীরে বোঝাচ্ছি, ভালো করে বুঝুন। এবার হচ্ছে R4, এই R4 এর সাথে অবশ্যই একটা আই থাকবে এবং সেটার নাম কি দিছি? I2। তাহলে আমি এখানে লিখে দিলাম, এই পয়েন্টটা দেখা যায়? হ্যাঁ, দেখা যাচ্ছে। তাহলে আমরা এখানে লেখা যে I2R2, সরি R4, I2R4। তাহলে এখন I2R4 কি পজিটিভ না নেগেটিভ কেমনে বুঝবো? লুপের দিক কারেন্টের দিক একই দিকে কিনা। দেখো লুপ যাচ্ছে সি থেকে এফ এর দিকে, লুপ যাচ্ছে এ বরাবর, কারেন্টে তো এ বরাবর আছে, তাহলে একই দিকে, অর্থাৎ পজিটিভ। এবার আসো এফ থেকে এ তে, এফ থেকে এ তে আমরা দেখতে পাচ্ছি একটা রোধ আছে R5 এবং তার জন্য একটা প্রবাহ আছে I। তাহলে ডিরেক্ট লিখে ফেলবো আমরা কি এখানে? IR5। কারণ প্রশ্নটা আছে পজিটিভ না নেগেটিভ? অবশ্যই পজিটিভ। কেন পজিটিভ? কারণ লুপটা এফ থেকে এর দিকে আছে, লুপ যাচ্ছে এই দিকে, লুপ এই দিকে, কারেন্টও তো এই দিকে আছে, একই দিকে, তার মানে পজিটিভ। ইজ ইকুয়াল টু কি হবে বলছিলাম? 0। তাহলে এখান থেকে আমরা একটু সাজাই লিখি, IR1 প্লাস I2R4 প্লাস IR5 ইজ ইকুয়াল টু E1 মাইনাস E2। এই যে এটা হচ্ছে আমাদের প্রথম লুপের জন্য ইকুয়েশন। তাহলে এই যে ইকুয়েশনটা আমি তৈরি করছি এখানে, আমরা কি সবাই এই ইকুয়েশনটা বুঝতে পারছি? হ্যাঁ ভাইয়া বুঝছি। আচ্ছা, ফারজানা, জয়দা, ইশতিয়াক বুঝছো? হ্যাঁ ভাইয়া বুঝছি। ওকে, ঠিক আছে। তাহলে তোমরা দেখি এই লুপটার ইকুয়েশনটা তুলে ফেলো। এটা তুলে তোমরা পরবর্তী এই যে দ্বিতীয় যে লুপটা আছে ওইটার জন্য তোমরা ইকুয়েশন তৈরি করো, আমার মতো করে একটা ইকুয়েশন তৈরি করো। দেখো আমি আগাই দিচ্ছি, কেমন? আমার সাথে মিলাও, আমার সাথে মিলাই দেখো মিলতেছে কিনা। তো লুপটার নাম কি? লুপটার নাম হচ্ছে গিয়ে তোমাদের ইচ্ছা যেখান থেকে শুরু করো, CDEF, আবার সি, লুপে KDL, মিলে দেখো ভালো করে। তার মানে আমি সি থেকে ফার্স্টে ডি দিকে যাচ্ছি। লুপটা কি? লুপটা সি থেকে ডি, ডি থেকে ই, ই থেকে এফ, এফ থেকে সি, এটা হচ্ছে লুপের দিক। ওকে, তাহলে সি থেকে ডি তে যাচ্ছি যে আমরা, বা সি থেকে ডি তে ধরি, এখানে একটা রোধ পাইছি R2, আর একটা প্রবাহ পাইছি I1, তাহলে লিখে ফেলবো I1R2। লিখে ফেলছি। অবশ্যই পজিটিভ আর নেগেটিভ দেখতে হবে। তো লুপের দিক কারেন্টের দিক একই দিকে আছে, তাহলে অবশ্যই পজিটিভই হবে। এবার আসো ডি থেকে ই এর দিক, এখানে ফার্স্টে কোষ পাইতেছি আমরা, আমি লিখে ফেলবো আগে কোষটা E3, তারপর দেখবো এটা পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে। যেহেতু আমাদের লুপটা কোষের পজিটিভ মাথা দিয়ে আগে দেখা করছে, তার মানে অবশ্যই এটা পজিটিভ। এবার হচ্ছে দেখো R3 পাইছি, তাহলে R3 জন্য আমার একটা কারেন্ট আছে না এখানে, এই লাইনে এই সি থেকে ডি, ডি থেকে এফ, ই থেকে এফ, এই পুরো লাইনে কিন্তু কারেন্ট একটাই আছে এবং সেটা হচ্ছে I1। তাহলে অবশ্যই এখানে হবে I1R3। এবং এটা পজিটিভ না নেগেটিভ? অবশ্যই পজিটিভ, কারণ লুপের দিক আর কারেন্টের দিক এই লাইনে একই দিকে আছে, লুপও এই দিকে, কারেন্টও এই দিকে। এবার আসো ই থেকে এফ এর দিকে, ই থেকে এফ এর দিকে আমাদের ঠিকই একটা প্রবাহ আছে কিন্তু কোনো ধরনের রোধ নেই, তার মানে এটার কোনো ভ্যালুই নেই এখানে। শুধু আমরা কাজ করবো ই নিয়ে, তাহলে আছে E4, কোথায় দিলাম E4? এটা পজিটিভ E4 নাকি নেগেটিভ E4? অবশ্যই পজিটিভ E4, তাহলে পজিটিভ E4। ওকে, এবার ঝামেলা হচ্ছে এফ থেকে সি বাড়ানো। দেখো আমার লুপটা হচ্ছে এই দিকে, লুপটা উপরের দিকে, বাট কারেন্ট নিচের দিকে, তাহলে লুপের দিক কারেন্টের দিক কি এই লাইনে সেম আছে? না, উল্টার দিকে হয়ে আছে। তো আমরা প্রথমত দেখতে পাচ্ছি একটা রোধ আছে এখানে R4, তো এখানে প্রবাহ দিচ্ছে I2, তাহলে I2R4। পজিটিভ I2R4 নাকি নেগেটিভ I2R4? অবশ্যই নেগেটিভ I2R4। এখন নেগেটিভ কেন? একটু আগে বললাম, কারেন্ট হচ্ছে নিচের দিকে কিন্তু লুপের দিক হচ্ছে উপরের দিকে, উল্টা দিকে আছে, এই জন্য নেগেটিভ আসে। এবার দেখো আমার লুপটা যেহেতু এফ থেকে সি বরাবর, তাহলে প্রথমে দেখা করছে কার সাথে? মাইনাসের সাথে, তাহলে আমার এখানে E2টা হবে -E2 ইজ ইকুয়াল টু 0। দেখো এটা তোমাদের আসছে কিনা, এরকম চেহারা তোমাদের আসছে কিনা? হ্যাঁ ভাইয়া হয়েছে। ওকে, ইশতিয়াক তোমার কি এরকম চেহারা আসছে কিনা? ইশতিয়াকের হয়েছে এরকম চেহারা আসছে? জি ভাই। ওকে ওকে, তা জয়তা আর পারবে না, তোমাদের কি অবস্থা?
করছি ভাইয়া। মিলছে? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, আর কি পারছো না? জি ভাইয়া মিলছে। মিলছে নাকি মিলে নাই কোনটা নাকি? মিলছে। চাচা আর দি কি? চাচা দেখছে। এটা বুঝতে হবে আবার? না ভাইয়া বুঝান দরকার না। বুঝছো নি তুমি, বুঝছো নি? জি ভাইয়া বুঝছে। ঠিক আছে, তারপর না বুঝলে ওই রেকর্ডিং থাকবে, যদি পরে বুঝতে সমস্যা হয়েছে কোনো কারণে তখন রেকর্ডিং দেখে নিতে হবে। ওকে, ঝামেলা হবে না। ওকে, তাহলে আমরা আশা করি কির্চফের যে বিষয়টা বা কির্চফের যে ইকুয়েশন তৈরির বিষয়টা আমরা কিন্তু বুঝে নিচ্ছি। এখন তোমাদেরকে যদি আমি একটা প্রশ্ন করি, এই চিত্র থেকে তোমরা ইয়া বের করো, কি বলে যে কেসিএল অ্যাপ্লাই করো। তাহলে কেসিএল তুমি যদি অ্যাপ্লাই করতে চাও, কেসিএলটা তুমি যদি অ্যাপ্লাই করো, দেখো তুমি অ্যাপ্লাই করবে কোন জায়গায়, হয়তো তুমি সি তে অ্যাপ্লাই করবা, না হয়তো তুমি এফ তে অ্যাপ্লাই করবা, যে কোনো একটা জায়গায় অ্যাপ্লাই করলেই হয়েছে, ইকুয়েশন একই আসবে। তাহলে আমরা দেখো সি তে অ্যাপ্লাই করি, সি বিন্দুতে। তো সি বিন্দুতে তুমি যদি কেসিএল অ্যাপ্লাই করো, তুমি কি জিনিস দেখবা? জংশন, জংশনের কাজ কি? প্রবেশ আর করবে আর বাহির করবে, এটা দেখবা। এখন দেখো সি বিন্দুতে কোন কারেন্টটা প্রবেশ করে, সি বিন্দুতে আই কারেন্টটা প্রবেশ করতেছে, তার মানে আমরা হচ্ছে আইটা পজিটিভ দিব। আর আই ওয়ান আই টু কি বের হয়ে যাচ্ছে না, তাহলে আই ওয়ান আই টু কি হবে? নেগেটিভ হবে। তাহলে মাইনাস আই ওয়ান মাইনাস আই টু ইজ ইকুয়াল টু হচ্ছে জিরো। এই যে দেখো আমাদের ইকুয়েশন তো দিয়ে গেছে, এটা কেসিএল এর জন্য। বুঝতে পারছো নি তো সবাই? কেবিএল এবং কেসিএল। জি ভাইয়া। ওকে, তাহলে আমরা চলো একটা ইকুয়েশন, একটা ম্যাথ দেখি এখন, যেটা তোমাদের হচ্ছে গিয়ে শীটের মধ্যেই অলরেডি আছে, এবং সেটা আসছে হচ্ছে কুমিল্লা বোর্ড 2023 সালে। খুবই ইন্টারেস্টিং একটা ম্যাথ, এবং এই ম্যাথটা যদি আমরা ভালো করে বুঝতে পারি তাহলে আমাদের জন্য অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে এই টপিকটা। আচ্ছা, এবার হচ্ছে আরেকটা জিনিস তোমাদের আমি একটু, আমি বুঝলাম এই জিনিসটা, এখানে একটু মুছে ফেলতেছি। হ্যাঁ ভাইয়া। ওকে ওকে, ঠিক আছে, বুঝলাম। এখন আমরা বোর্ড কোশ্চেনে যে ম্যাথ গুলো আসে, ওগুলোর একটা টাইপ তোমাদের দেখাই, আসলে ওগুলা চিত্রগুলো কেমন হয়, এবং তুমি ওই চিত্রগুলোর মধ্যে লুপটা তুমি কিভাবে ধরবা, ওইটা একটু দেখাই তোমাদেরকে। ধরো তোমাদের কাছে আমি দুটো চিত্র দিই, একটা চিত্র ধরলাম হচ্ছে এরকম, এরকম ধরো একটা চিত্র, এটা E1, এটা E2, এদিকে আর একটা চিত্র দেই, আর একটা চিত্র দিলাম এখানে, এটা E1, এটা E2। এটা আমি তোমাদেরকে দুটো চিত্র দিচ্ছি, এখন এই দুটো চিত্র থেকে তুমি লুপ আকারে কিভাবে ভাঙবা। অনেকে কি করবে, এইখানে একটা লুপ এভাবে অ্যাপ্লাই করবে, এখানে অ্যাপ্লাই করবে, আবার এটার মধ্যে অনেকে কি করবে, এটা অ্যাপ্লাই করবে, আবার এখানে নিচে এটা আরেকটা অ্যাপ্লাই করবে, বাট এরকম করলে কিন্তু ভুল হবে, এরকম করা যাবে না। এখন তাহলে এগুলো করবা তোমরা কিভাবে? তোমরা করবো হচ্ছে এই চিত্রের মধ্যে, এই চিত্রের মধ্যে প্রথমত হচ্ছে নিচের অংশটাকে বাদ করে দিবা, নিচের অংশ বাদ দিয়ে এইটার জন্য কাউন্ট করো টেবিলের মধ্যে। দেখো ও ক্লাস করো, তোমরাও ক্লাস করো। দেখো এই লুপটার মধ্যে এবং এই লুপটার মধ্যে আমরা যেভাবে দেখতে পাচ্ছি এভাবে কিন্তু পরীক্ষা করলে হবে না, ঠিক আছে? এক্ষেত্রে কেমন করবো তাহলে, আমরা আমরা প্রথমত এই নিচের লুপটাকে বাদ করে, মানে নিচের অংশটাকে বাদ করে দিব। এই যে এরকম হবে চিত্রটা, এরকম হবে দেখতে তখন। এই যে দেখো, এই চিত্র নিয়ে একটা কাজ করব, আবার সেম ভাবে এই চিত্র নিয়ে, তাহলে আমরা এই চিত্রটাকে ভাঙছি, ভেঙে এই দুটো অংশে আনছি, এই অংশ থেকে একটা সমীকরণ পাবো, এই অংশ থেকে আরেকটা সমীকরণ পাবো, করে আমরা হচ্ছে গিয়ে যেটা আমাদের অজানা মান বা বের করতে বলতেছে আমরা ওইটার কাজ করব। সেম ভাবে আমি যদি এই চিত্রের জন্য তোমাদের কথা বলি, তাহলে এই চিত্র কাহিনী সেম হবে। এই চিত্র থেকে আমরা প্রথমত এই যে নিচে এই পার্টটাকে বাদ করে দিব একবার, তারপর উপরে পার্টটাকে বাদ করবো একবার, কেমন? এই ক্ষেত্রে আমরা যদি প্রথমত নিচের পার্টটাকে বাদ করি এখান থেকে, তাহলে দেখতে এরকম হবে, দেখতে এরকম হবে, দেখো এই যে এরকম। আর আরেকটা পার্ট হবে এরকম, এই যে। এইটা ভাঙলে এরকম হয়, এটা ভাঙলে এরকম হয়। বুঝতে পারছো তোমরা এগুলো হিসাবটা?
হবে I1 I2 এবং IN করতে বলছে আমাদেরকে। ঠিক আছে, এই তিনটা জিনিস আমরা এখান থেকে এখন বের করবো। প্রশ্ন তোমার বুঝতে পারছো কি বলছি আমি এখানে? প্রশ্ন বুঝতে আশা করি। আমরা এখন এইটা সলভ করব। এটা আসতে হচ্ছে তোমাদের কুমিল্লা বোর্ড 23 আসছে, কুমিল্লা 23 আসছে। দেখো আমার কনসেপ্টটার পরে আমরা যখন এই ম্যাথটা করবো, আমার কাছে এই ম্যাথটা অনেক সহজ লাগবে যদি ভালো করে তোমরা বুঝতে পারো। ওকে, তাহলে একটু খেয়াল করে আমরা সলভ করে আমরা এটাকে লুপে আনার জন্য আমরা হচ্ছে নামকরণ করে নিব আগে। তো নামকরণটা করে নিই ফার্স্টে আমরা। এটা এ ধরলাম, এটা বি ধরলাম, এটা সি ধরলাম, এটা ডি ধরলাম। এখন আমরা আরেকটা এক্সট্রা কাজ করবো, এটাকে আমরা ধরবো হচ্ছে ই, এটাকে ধরবো হচ্ছে আমরা এফ। আমাদের সুবিধার্থে, আমাদের সুবিধার্থে। ওকে, এখন আমরা মোটামুটি নামকরণ করে ফেলছি। এখন ভাঙবো, কিভাবে ভাঙবো দেখো। প্রথম মানে আমরা প্রথম ক্ষেত্রে খেয়াল করবো। প্রথম ক্ষেত্রে ভালো করে চিত্রটা দেখবো। আমরা নিচের পার্টটাকে বাদ করে দিছি। এই যে দেখেন, নিচের পার্টটাকে বাদ করে দিছি। এই যে, তাহলে এখানে নামটা ছিল কি, এ ছিল, বি ছিল, সি ছিল, ডি ছিল, এখানে এফ ছিল। ওকে, এরকম। তাহলে এখন যদি লুপটা একটু খেয়াল করি, লুপটা হচ্ছে এই যে এটা ক্লকওয়াইজ। আর এদিকে আমাদের আই ছিল, এদিকে আমাদের I1 ছিল। ওকে, আর কি ছিল, এখানে R1 ছিল, R1 ছিল 15 ওহম। ওকে, এখানে আমাদের একটা ই ছিল, E1, সেটা হচ্ছে 12 ভোল্ট। এখানে আমাদের একটা R1 ছিল 4 ওহম। আমি কিন্তু তোমাদের এখানে অল ওভার এই চিত্রকে একটা অংশ ভেঙে এখানে লিখে দিচ্ছি। ঠিক আছে, এবং এই কাজটা করার আগে আমাদের একটা কাজ কষ্ট করে আগে করে ফেলতে হবে, এবং সেটা কি, সেটা হচ্ছে এখান থেকে প্রথমত আমাদের KCL এর কাজটা আগে করে নিতে হবে। আচ্ছা, আমরা যদি এখানে দেখা যায় কিন্তু দেখা যাচ্ছে। তো আমরা যদি KCL এর কাজটা আগে করে ফেলাই, খেয়াল করো সবাই এদিকে, আমরা ডি বিন্দুতে, দেখো ডি বিন্দুতে আমরা KCL এর কাজটা আগে করে নিব। ডি বিন্দুতে KCL, আমরা যদি ডি বিন্দুতে এই ডি বিন্দুতে KCL এর কাজটা করে নিই আগে, তাহলে খেয়াল করো এখানে I1 টাও প্রবেশ করতেছে, I2 টাও প্রবেশ করতেছে, বাট আইটা বের হয়ে যাচ্ছে এই ডি পয়েন্ট থেকে। ডি পয়েন্টে I1 যাচ্ছে, I2 প্রবেশ করতেছে, বাট আইটা বের হয়ে যাচ্ছে। তাহলে কি লিখতে পারি, নেগেটিভ, এটা ফার্স্টে আমরা এভাবে লিখি I1 প্লাস I2। কেন প্লাস দোটা, কারণ দোটা প্রবেশ করতেছে, বাট আইটা বের হয়ে যাচ্ছে নেগেটিভ, এবং ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে যদি আমরা ইকুয়েশন সাজাই লিখি, তাহলে কি লেখা যাবে, I সমান সমান I1 প্লাস I2। এইভাবে একটা ইকুয়েশন তৈরি হয়ে যাবে। এটাকে দিলাম 1 নম্বর ইকুয়েশন। তোমরা কি 1 নম্বর ইকুয়েশন তো সবাই বুঝছো, 1 নম্বর ইকুয়েশনের হিসাবটা? হ্যাঁ ভাইয়া। ওকে, এই চিত্রটা আমি যে ভাঙছি, এটা কি বুঝছো কেন, এই চিত্রটা ভাঙার বিষয়টা একটু জানাও। জি ভাইয়া, বুঝছি। ওকে, কেউ যদি না বুঝো অবশ্যই একটু আমাকে বলবা যে ভাইয়া এখান দিয়ে বুঝি নাই, একটু আবার বুঝাই দেন। ওকে, খেয়াল করি আমরা এই চিত্রের জন্য আমরা এখন লুপ তৈরি করছি, এটার জন্য আমরা এখন KVL অ্যাপ্লাই করব। KVL অ্যাপ্লাই করে ইকুয়েশন তৈরি করব। তাহলে আমরা লিখে নিব A B C D D F, আবার A, দেখছো F আসছে ওটার জন্য, এই F টা A B C D F, F A লুপে। কেন এফ দিছি, এটা জাস্ট একটু ডিফারেন্ট করার জন্য। কারণ আমি যদি এখানে এফ আর ই না দিতাম না, তাহলে এটার জন্য লুপের যে নাম, এটার জন্য লুপের ওই নাম হয়ে যেত, নাম হয়তো সেম। এই জন্য নামটা চেঞ্জ করার জন্য আমি জাস্ট একটু এক্সট্রা একটা এফ লাগাই দিচ্ছি এখানে। কেমন? এখন চলো লুপের কাজ করে ফেলি। এ থেকে বি তে ফার্স্টে কিছু আছে, কিছুই নাই। বি থেকে সি খেয়াল করি, দেখো বি থেকে সি তে আমার লুপটা কিন্তু, আমার লুপটা কিন্তু এইদিকে, আমার লুপটা এইদিকে, বাট কারেন্ট কোন দিকে, কারেন্ট কিন্তু তার উল্টো দিকে। লুপ এইদিকে, কারেন্ট এইদিকে, লুপ এইদিকে, কারেন্ট এইদিকে। দেখো, তাহলে এটা খেয়াল করে আমাদের -I R1 বসছে। ঠিক আছে, -I R1। এবার এবার সি থেকে ডি খেয়াল করো, কিছু আছে, শুধু আই আছে, কিন্তু কোনো ধরনের রোধ নাই, এই জন্য এখানে কোনো কাজ হবে না। এবার ডি থেকে এফ খেয়াল করো, মানে এক কথা ডি থেকে এ খেয়াল করো, ডি থেকে এর মধ্যে কারেন্ট আছেই একটা, এবং সেটা কি I1। এখন সে কারেন্ট এবং লুপের ডাইরেকশন কি, মানে সেই কারেন্টের জন্য যে ডাইরেকশনটা এবং লুপের যে ডাইরেকশন, এটা কি একই দিকে আছে? জয়টা বলো তো, এখানে কারেন্টের যে ডাইরেকশনটা, এখানে লুপের যে ডাইরেকশনটা, এটা কি একই দিকে আছে কিনা? এটা কি শুনতে পারতেছো?
ফারজানা আছো? ফারজানা বলতে দেখি এখানে I1 এর ডাইরেকশন এবং লুপের যে ডাইরেকশন এটা কি একই দিকে আছে কিনা? না, একই দিকে নাই। একই দিকে নাই, রাইট। একই দিকে যেহেতু নাই অবশ্যই নেগেটিভ। তাহলে এই I1 এই R1 টা আমি আগে বসাই দিব, I1 R1 টা আমি আগে বসাই দিলাম। তাহলে অবভিয়াসলি এখানে নেগেটিভ দিতে হবে। নেগেটিভ কেন দিছি আমি? কারণ লুপের দিক এবং কারেন্টের দিক উল্টা দিকে আছে, একটা একটা বিপরীত আছে, এই কারণে। এবার দেখো এখানে কিন্তু এই পয়েন্টে কিন্তু একটা কোষও আছে আমাদের। আমি তাহলে কোষটাকে বসাই দিই, E1 বসাই দিছি। এখন তারপরে দেখবো এটা পজিটিভ না নেগেটিভ। এখন পজিটিভ না নেগেটিভ এটা দেখবো কিভাবে? আমরা আমাদের প্লাসের মাথা এবং মাইনাসের মাথা খেয়াল করবো। লুপটা দেখো আগে আগে কার সাথে দেখা করছে? আগে প্লাসের সাথে দেখা করছে। এই যে এখান থেকে যে আসে এখানে প্লাসের সাথে সে আগে দেখা করছে, বিধায় আমার এটা বসবে প্লাস ইজ ইকুয়াল টু 0। আমরা কি সবাই এই ইকুয়েশনটা বুঝতে পারছি এই চিত্র থেকে? জি ভাইয়া, বুঝছি। ওকে, সুন্দর। তাহলে এবার দেখো আই এর জায়গায় আমরা আই তে রাখলাম, মাইনাস R1 এর জায়গায় হবে কি 15 ওহম, তাহলে 15i মাইনাস I1 এর জায়গায় I1 থাকছে, R1 এর জায়গায় বসবে হচ্ছে কত 4, তাহলে 4i1, E1 এর জায়গায় কত বসবে 12, তাহলে প্লাস 12 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখন দেখো এই পুরো সমীকরণের মধ্যে আমরা হচ্ছে গিয়ে দেখতে পাচ্ছি মাইনাস মাইনাস, আমি কি করবো পুরো সমীকরণকে মাইনাস দিয়ে গুণ করবো এখন। আচ্ছা আরেকটা কাজ করে নি ফার্স্টে, মাইনাস 15i মাইনাস 4i1 ইজ ইকুয়াল টু মাইনাস 12, মানে আমি 12টাকে ওইদিকে পাঠিয়ে দিচ্ছি। তাহলে সবগুলোকে মাইনাস আছে, আমি যদি পুরোটাকে মাইনাস দিয়ে এখন গুণ করে দেই তাহলে কি হবে? তাহলে 15i প্লাস 4i1 ইজ ইকুয়াল টু 12, এটাকে দিলাম 2 নাম্বার ইকুয়েশন। তাহলে 2 নাম্বার ইকুয়েশন কি সবাই বুঝছি আমরা? বড় কষ্ট করে। জি ভাইয়া, বুঝছি। সুন্দর, তাহলে তুলে ফেলো সবাই, একটু তাড়াতাড়ি করি, আমাদের আরো একটা ম্যাথ, আরো একটা টপিক যেতে হবে। ওকে, ডান। তাহলে আমরা এখন আমাদের পরবর্তী চিত্রের জন্য যাচ্ছি। দেখো পরবর্তী চিত্রটা খেয়াল করো সবাই। পরবর্তী চিত্রের মধ্যে আমরা যেহেতু প্রথমে নিচেরটা বাদ করে দিয়েছিলাম, এখন উপরটা বাদ করব। এখন নিচেরটা থাকবে, উপরটা বাদ। তাহলে এখন চিত্রটা দেখতে কেমন হবে? দেখো চিত্রটা হবে এরকম এখন। চিত্রটা হবে এখন এরকম। এদিকে আমাদের ছিল আই ছিল, এটা ছিল আমাদের R1, এদিকে ছিল আমাদের I2, এদিকে ছিল আমাদের E2, এটা ছিল 14 ভোল্ট, এখানে ছিল R2 যেটা ছিল 4 ওহম। ওকে, নামকরণটা একটু দেখাই দিই। এটা ছিল আগে, ওইটা বোঝাবো। A B C D E, ঠিক আছে? এটা ছিল এদিকে লুপটা এরকম ছিল আমাদের। ওকে, আমরা তাহলে দ্বিতীয় চিত্রের জন্য চলে আসছি, কেমন? তো এই দ্বিতীয় চিত্রে কিন্তু কাহিনী সেম। আগে আমরা লুপটা রেখে নেই। লুপ হচ্ছে কি হবে? লুপ হচ্ছে A B C D E A, A B C D E A। লুপে আমরা এখন কি অ্যাপ্লাই করব? KVL টা অ্যাপ্লাই করব। এই KVL এর ক্ষেত্রে একটু ফোকাস করি আমরা সবাই। এখানে A থেকে B কিছু নাই, B থেকে C তে একটা রোধ আছে R1, যেটা হচ্ছে 15 ওহম, ঠিক আছে? 15 ওহম। তো এখন আমার এই R1 এর জন্য একটা প্রবাহ আছে, I প্রবাহ, লিখে ফেলাই IR1। এখন বলো তো এটা কি পজিটিভ না নেগেটিভ? অবশ্যই নেগেটিভ হবে। কেন নেগেটিভ? কারণ আমার লুপের ডাইরেকশন হচ্ছে এই দিকে, বাট কারেন্ট হচ্ছে এই দিকে, কারেন্ট দেখো উল্টা দিকে, সেক্ষেত্রে অবশ্যই নেগেটিভ বসবে। এবার আসো ডি থেকে একবার এ তে। এখানে আমাদের একটা রোধ আছে, একটা প্রবাহ আছে। তাহলে আমরা আগে বসাই দিব I2 R2, ঠিক আছে? আমরা আগে এটা বসালাম I2 R2, দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। একটু কারেকশন করি, তোমাদের নাহলে পরে সমস্যা হবে। একটু হালকা পাতলা করে এখানে দেখো, এখানে হচ্ছে আমাদের I2, এখানে R2। এই I2 R2 পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে ঐশী বলো তো? এই I2 R2 পজিটিভ না নেগেটিভ হবে? ঐশী বলো তো দেখি, I2 R2 ভাইয়া, কি নেগেটিভ। নেগেটিভ? নেগেটিভ। নেগেটিভ হওয়ার কারণ হচ্ছে কি আমাদের লুপের ডাইরেকশন যেদিকে আছে, আমার কারেন্টের ডাইরেকশন উল্টা দিকে আছে, উল্টা, সেক্ষেত্রে অবশ্যই নেগেটিভ বসবে। আর আরেকটা কি আছে আমাদের, একটা এখানে কোষও আছে। এই কোষের জন্য আমাদের একটা বিভব বলছে 14 ভোল্ট।
সেক্ষেত্রে আমি একটু এখান দিয়ে লিখি, এখান থেকে আরো সমস্যা হচ্ছে তোমাদের মেবি। এই জায়গায় আমরা লিখবো হচ্ছে 14 না মানে E2 আর কি, E2 ইজ ইকুয়াল টু 0। এখন কথা হচ্ছে E2 কি পজিটিভ E2 নাকি নেগেটিভ E2, এটা দেখতে হবে। আমার লুপটা দেখো এই দিক থেকে আসতেছে, তার আগে আমরা পজিটিভ মাত্রার সাথে দেখা করছি, বিধায় এটা হবে পজিটিভ E2। ঠিক আছে, তো এখন আমরা একটু মানগুলো বসাই এখানে। দেখো এখানে বসবে হচ্ছে -15i -i2 আর2 হচ্ছে 4, তাহলে 4i2, তারপর হচ্ছে প্লাস E2, এখানে হবে +14 ইজ ইকুয়াল টু 0। এখন আমরা 14টাকে ওইদিকে নিয়ে যাবো গা। তাহলে -15i -4i2 ইজ ইকুয়াল টু -14। আমি পুরোটাকে মাইনাস দিয়ে গুণ করবো এখন, তাহলে 15i +4i2 ইজ ইকুয়াল টু 14। এটা 3 নাম্বার ইকুয়েশন। তাহলে 3 নাম্বার ইকুয়েশন কি সবাই বুঝতে পারছি আমরা? 3 নাম্বার ইকুয়েশনটা কিভাবে আসছে? হ্যাঁ ভাইয়া। ওকে ডান, তাহলে সবাই লিখে ফেলাও 3 নাম্বার ইকুয়েশনটা, সবাই লিখে ফেলাই আমরা। এখন আমরা হচ্ছে গিয়ে এই চিত্রটা একটু বুঝলাম। ওকে, আমরা এখানে দুইটা ইকুয়েশন পাইছি 2 এবং 3। এখন যে এখানে 2 এবং 3 ইকুয়েশনটা পাইছি, এই ইকুয়েশন গুলা আমরা এখন কাজ করব। কাজ করে আমরা কি করব, অজানা মানগুলো বের করবো। দেখো আমাদের মান কি, i1 i2 i বের করতে হবে, এটাই আমাদের কাজ। তো আমি এখন 2 নাম্বার ইকুয়েশন এর সাথে 3 নাম্বার ইকুয়েশনটা যোগ করব। এই দুটো ইকুয়েশন যোগ করবো, এই দুটো ইকুয়েশন যোগ করি আমরা, তাহলে 15i প্লাস 4i1 ইজ ইকুয়াল টু 12, তারপরে 15i প্লাস 4i2 ইজ ইকুয়াল টু 14। দেখো আমার যদি এখানে যোগ করা হয় তাহলে কত হয়, 30i প্লাস, এই পয়েন্টটা একটু খেয়াল করো, i1 i2 মানে এখানে কমন কি যায়, কমন হচ্ছে 4, তাহলে 4 ইন্টু i1 প্লাস i2 লিখতে পারি আমরা, যেহেতু যোগ করতেছি, ইজ ইকুয়াল টু 26। ঠিক আছে, এখন দেখো 30i প্লাস 4, এখানে যে i1 প্লাস i2 আছে না, এই দেখো i1 প্লাস i2 মানে কি লেখা যাবে, i লেখা যাবে, i1 প্লাস i2 মানে i, তাহলে লেখা যাবে একবারে 4i ইজ ইকুয়াল টু 26। তাহলে 30i প্লাস 4i করলে কত হয়, 34i, 34i ইজ ইকুয়াল টু 26। তাহলে i সমান কত হচ্ছে, 26/34, 26/34 করলে আমাদের কত আসতেছে আনসার, দেখো তো বলো তো এখানে, 0.765 নাকি অ্যাম্পিয়ার। দেখো তো মিলছে কিনা, 0.765 অ্যাম্পিয়ার। দেখো দেখো মিলছে কিনা তোমাদের সাথে। ওকে ওকে, এখন দেখো আমরা আই পেয়ে গেছি, আমরা আই পেয়ে গেছি। এখন আমরা আই এর মানটা নিয়ে গিয়ে যদি আমরা একবার 2 নাম্বারে বসাই, একবার 3 নাম্বারে বসাই, আমরা কিন্তু i1 i2 পেয়ে যাবো। তো এখন আমি যদি আই এর মান আমি যদি 2 নং এ বসাই, আই এর মানটা যদি 2 নং এ বসাই, তাহলে আমরা এখান থেকে i1 সমান পেয়ে যাবো হচ্ছে গিয়ে আহ তোমার কত পাবো, i1 সমান আমরা পাই যাবো হচ্ছে 0.132, 0.132 অ্যাম্পিয়ার পেয়ে যাবো। আমি যদি আই এর মান, আমি যদি আই এর মান 3 নং এ বসাই, 3 নং এ, তাহলে আমরা পাবো হচ্ছে গিয়ে i2 সমান আমরা পাবো হচ্ছে গিয়ে 0.63 অ্যাম্পিয়ার। ঠিক আছে, আমরা কি বুঝতে পারছি, এখানে এটাই আমাদের 3টা আনসার। সবাই কি বুঝতে পারছো কিভাবে অঙ্কটা করলাম? হ্যাঁ কারো কোনো, ভাইয়া দেখছি। ওকে, জয়দা, তারপরে ইশতিয়াক, হুইটস্টোন ব্রিজের নীতি, হুইটস্টোন ব্রিজের নীতি, সার্কিটটা অঙ্কন করে নিই, এটা সার্কিট লাগবে। এটা হচ্ছে ভি, এটা কিউ, এটা আর, এটা এস।
চিত্রটা ভালো করে বুঝো, হ্যাঁ। এই চিত্রের মধ্যে চারটা রোদ। এই রোদগুলো কিন্তু ফিক্সড, বুঝছো? এটা প্রথম রোদ, এটা ফিক্সড। এটা দ্বিতীয় রোদ, ফিক্সড। এটা তৃতীয়, ফিক্সড। এটা চতুর্থ, ফিক্সড। এই যে পি কিউ আর এস, চারটা রোদ, চারটা জায়গায় চারটা রোদ। এটা হচ্ছে গ্যালভানোমিটার। গ্যালভানোমিটার। তাহলে এখানে দেখো একটা আই কারেন্ট আসছে, এ পয়েন্টে I1 আর I2 তে বিভক্ত হয়েছে। I1টা এই পথে গিয়ে এই বি পয়েন্টে আসার পরে I3 আর I3 তে বিভক্ত হয়েছে। এবার I3টা এখানে এসে এদিকে চলে গেছে। এইদিকে দেখো, একটু এদিকে খেয়াল করো। এই পয়েন্টে I2 টা এসে I4 এ এবং এইদিকে I3 তে বিভক্ত হয়েছে। তো এটা দেখাই নাই, আমি জাস্ট I4টা দেখাচ্ছি। ঠিক আছে? তাহলে আমাদের এখানে রোধগুলা এবং প্রবাহগুলো আমরা দেখলাম। এখান থেকে আমাদের একটা ইকুয়েশন তৈরি হবে। ইকুয়েশনটা খুবই সিম্পল একটা ইকুয়েশন, কিন্তু এটা প্রমাণটা একটু বড় আছে। এটা হচ্ছে কথা আর কি। দেখুন, আমরা তিনটা কেস দেখবো। কেস ওয়ান দেখো, কেস ওয়ানে কি বলছে? কেস ওয়ান হচ্ছে গিয়ে বিবি গ্রেটার দেন বিডি, এবং কেস টু হচ্ছে গিয়ে ডিডি গ্রেটার দেন বিডি, এবং কেস থ্রিতে এদিকে লিখবো। কেস থ্রি যেটা, সেটা হচ্ছে বিবি ইজ ইকুয়াল টু ভিডি। বিডি, তিনটা কেস লিখছি, হ্যাঁ। তো প্রথম দুটা কেস আমার লাগবে না, আমার কেস লাগবে 3 নাম্বার, ওইটা দিয়ে আমরা ইকুয়েশনটা প্রমাণ করবো। তো প্রথম কেসটা খেয়াল করো, এখানে কি বলছে? বিবি গ্রেটার দেন বিডি, মানে বি বিন্দুতে বিভব ডি বিন্দুর থেকে বেশি। এখন বিভবের যে বিষয়টা, বিভব কম বেশির উপর ডিপেন্ড করতেছে ইলেকট্রনের ফ্লো, মানে ইলেকট্রনের দিক এবং প্রবাহের দিক। আমরা কিন্তু 9-10 থেকেই পড়ে আসছি। ইলেকট্রনের ক্ষেত্রে ইলেকট্রনের ক্ষেত্রে বিভবের জন্য যদি ডাইরেকশন আমরা চিন্তা করি, মনে করো বিবি আর বিডি, ঠিক আছে? এখন ইলেকট্রন সবসময় নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে ফ্লো করে। তাহলে ইলেকট্রন কি বলছি? ইলেকট্রন, মনে করো বিভব তো বিটা আমার কম, বিটা বেশি। তাহলে আমার ইলেকট্রন ফ্লো করবে কোন থেকে? বি থেকে ডির দিকে। নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে আমার ইলেকট্রন ফ্লো করে। তাহলে ইলেকট্রন যেদিকে ফ্লো করবে, কারেন্ট কি আমার ওই দিকে ফ্লো করবে? অবভিয়াসলি নট। কারেন্ট ফ্লো করবে তার বিপরীত ডাইরেকশনে। অর্থাৎ আমার নিম্ন বিভব থেকে উচ্চ বিভব যদি আমার ইলেকট্রন ফ্লো করে, তাহলে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে আমাদের কারেন্ট ফ্লো করবে। সেক্ষেত্রে আমার দেখো এখানে বি বিটা বড়, বি ডিটা ছোট। তো সেক্ষেত্রে কারেন্টটা কোন দিক থেকে কোন দিকে যাবে? কারেন্ট যাবে হচ্ছে, মানে আই কারেন্টটা যাবে হচ্ছে গিয়ে বি থেকে ডি এর দিকে। ঠিক আছে কিনা বলো তো তোমরা? কারেন্ট যাবে বি থেকে ডি এর দিকে না? বলো তো। পারবে না? বুঝছো কি বললাম? কারেন্ট যে বি থেকে ডি দিয়ে কেন যাবে, এটা বুঝছো? না ভাইয়া বুঝি নাই। আচ্ছা আচ্ছা, আমি একটু আবার বুঝিয়ে দিচ্ছি, বলবো না তোমরা, চুপচাপ বসে থাকো। আমাকে তো বলতে হবে যে আমি বুঝি না এটা জিনিসটা। দেখো, আমি আবার রিপিট করি। আমার বিভবের ক্ষেত্রে ইলেকট্রন কিভাবে ফ্লো করে, আগে ভালো করে বুঝো। বিভবের ক্ষেত্রে ইলেকট্রন কিভাবে ফ্লো করে? বিভবের ক্ষেত্রে ইলেকট্রন সবসময় নিম্ন নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে ফ্লো করবে। কার ক্ষেত্রে? ইলেকট্রনের ক্ষেত্রে। ইলেকট্রনের ক্ষেত্রে বিভবের দিক, মানে ইলেকট্রনের জন্য বিভবের ক্ষেত্রে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে ইলেকট্রন ফ্লো করবে। কিন্তু যদি আমরা সেটা কারেন্টের জন্য দেখি বা তড়িৎ প্রবাহের জন্য দেখি, তড়িৎ প্রবাহ, তাহলে সেই ক্ষেত্রে হবে তার উল্টাটা। উল্টাটা বলতে কি? নিম্ন থেকে উচ্চের দিকে যাবে। ইলেকট্রনের জন্য যদি নিম্ন থেকে উচ্চের দিকে যায়, তড়িৎ প্রবাহের জন্য উচ্চ থেকে নিম্ন দিকে যাবে। বুঝতে পারছো এবারে কি বলছি? আমি আবার রিপিট করি। ইলেকট্রনের জন্য বিভবের ক্ষেত্রে নিম্ন থেকে উচ্চের দিকে যাবে, কিন্তু তড়িৎ প্রবাহের জন্য উচ্চ থেকে নিম্ন দিকে যাবে। এখন তোমরা একটু খেয়াল করো, কেস ওয়ানে কি বলছে? কেস ওয়ানে বলছে আমাদেরকে বি বিন্দুতে বিভব ডি বিন্দু থেকে বেশি হয়। তাহলে আমরা কি বলছিলাম? তড়িৎ প্রবাহ উচ্চ থেকে নিম্ন দিকে যাবে। তড়িৎ প্রবাহ যদি উচ্চ থেকে নিম্ন দিকে যায়, তাহলে তড়িৎ প্রবাহ কোন দিকে ফ্লো করবে? বি থেকে অবশ্যই ডির দিকে যাবে। এ দেখো, বি থেকে ডির দিকে যাবে। ঠিক আছে কিনা? তড়িৎ প্রবাহ বি থেকে ডির দিকে যাবে। এই জিনিসটা কি বুঝতে পারছো এখন? জি বাকিরা? ভাইয়া বুঝছি। ওকে। আর তো কোনো সমস্যা নাই, কেন বি থেকে ডি লিখছি আমি?
কারণ তড়িৎ প্রবাহ সবসময় মনে রাখবা, দরকার হলে লিখে রাখো, তড়িৎ প্রবাহ সবসময় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে ফ্লো করে। তো এখানে বি যেহেতু বড়, ডি যেহেতু ছোট, বি থেকে ডির দিকে ফ্লো করবে। এবার তাহলে তোমরাই বলো এইটার জন্য কি হবে, কেস টুর জন্য। কেস টুর জন্য আই হবে কেমন, ডি থেকে ডি এর দিকে, কারণ এখানে ডি বড়, বিভবের ক্ষেত্রে ডি বড়, তো অবশ্যই ডি থেকে বির দিকে কারেন্টটা ফ্লো করবে। বুঝতে পারছো? তোমরা এই কনসেপ্টটা কি বুঝতে পারছো সবাই? জি ভাইয়া। কারো কোনো প্রশ্ন আছে যে এখান দিয়ে বুঝে নাই বা কোনো জায়গায় সমস্যা হয়েছে এগুলোর ক্ষেত্রে, যদি প্রশ্ন থাকে বলতে পারো। পারতো না, বুঝছো তো? জি ভাইয়া বুঝছি। ওকে, যেহেতু আর কোনো প্রশ্ন নেই, জয়তা বুঝছো? জয়তা বুঝছো কি? ইতিহাস বুঝছো কিনা? ইতিহাস আসেনি, ইতিহাস বুঝছো? জি ভাইয়া। ওকে, এবার হচ্ছে 3 নাম্বার কেস। 3 নাম্বার কেসে কি হচ্ছে, এগুলো তো আমাদের জাস্ট ইনফরমেশন ছিল, এগুলো আমাদের এই সূত্র তৈরি করা লাগবে না, এটা আমাদের মেইন। কেস থ্রিতে বলছে ডিবি সমান বিডি, মানে দুইটা বিন্দুতে বিভব সমান, যদি দুইটা বিন্দুতে বিভব সমান হয় ওই পথে কোনো ধরনের কারেন্ট ফ্লো করবে না, মনে রাখবে সবসময়। দুইটা পয়েন্ট যদি বিভব সমান হয়ে যায় কারেন্ট ওই পথে আর ফ্লো করবে না। অর্থাৎ আমরা লিখতে পারি ওইখানে আইজির মানটা শূন্য, ওই পয়েন্টে আইজির মানটা হচ্ছে শূন্য। ওই পয়েন্টে যদি আইজি শূন্য হয় তাহলে আমরা এখন কি করব, আমরা এখন হচ্ছে গিয়ে এই পুরা চিত্র থেকে এখান থেকে যে ইকুয়েশনটা তৈরি হয় আমরা এখন সেটা নির্ণয় করব। তাহলে চলো শুরু করি তাহলে, কেমন? তো প্রথমত আমরা যেটা দেখবো, আমরা হচ্ছে গিয়ে লুপ ধরে কাজ করব। কি ধরে? লুপ ধরে। আমরা প্রথমত এই লুপটা নিয়ে কাজ করব, তারপরে এই লুপ নিয়ে কাজ করব। ঠিক আছে, আমরা এই দুইটা লুপ নিয়ে কাজ করবো। তাহলে প্রথম লুপের নাম কি দিলাম, প্রথম লুপের নাম হচ্ছে কি এ বি ডি এ, এটা হচ্ছে প্রথম লুপ। ঠিক আছে, তাহলে চলো শুরু করি। আমরা হচ্ছে এ বি ডি এ লুপে কেভিএল অ্যাপ্লাই করবো। আমরা যদি কেভিএল অ্যাপ্লাই করি তাহলে আমরা কি দেখতে পাই, ফার্স্টে এ থেকে বি খেয়াল করি। এ থেকে বির মধ্যে আমাদের কি আছে, একটা পি আছে, একটা আই আছে। এই ভালো বুঝো, পি কিউ আর এস এগুলো কিন্তু সবগুলো রোধ, পি কিউ আর এস সবগুলো রোধ। তাহলে এখানে একটা রোধ আছে, এখানে একটা প্রবাহ আছে, তাহলে আই ওয়ান পি। এখন দেখো আই ওয়ান পি এটা কি পজিটিভ নাকি নেগেটিভ? অবশ্যই পজিটিভ। কেন? কারণ আমার লুপের দিক হচ্ছে এইদিকে, কারেন্টের দিকটাও এইদিকে আছে, সেক্ষেত্রে আই ওয়ান পি পজিটিভ। এবার হচ্ছে বি থেকে ডি খেয়াল করো। এবার বি থেকে যদি ডি খেয়াল করি আমরা, এখানে কোনো ধরনের কারেন্ট আছে? বি থেকে ডি এই প্রান্তে কোনো ধরনের কারেন্ট আছে কেস থ্রি এর জন্য? বলতো। না ভাইয়া। কোনো কারেন্ট নাই, তার মানে আমরা বুঝে নিছি এখানে তাহলে পুরোটাই শূন্য। তা আমার ধরা লাগবে আর, আর ধরবোই না আমরা কিছু এখন। আমরা ডি থেকে ডাইরেক্ট এই খেয়াল করবো। তো ডি থেকে একটা কারেন্ট আই টু, একটা রোধ হচ্ছে আর, তাহলে আই টু আর। এখন এটা পজিটিভ বা নেগেটিভ সেটা হচ্ছে আসল বিষয়। অবশ্যই সেটা হচ্ছে নেগেটিভ। কেন নেগেটিভ? কারণ লুপ হচ্ছে আমাদের, তো লুপটা হচ্ছে আমার এই বরাবর, মানে ডি থেকে এই দিকে লুপের ডাইরেকশন, বাট কারেন্ট বিপরীত দিকে, তাহলে অবশ্যই এখানে মাইনাস ইজ ইকুয়াল টু জিরো। তাহলে এখান থেকে কি লেখা যাবে, আই ওয়ান পি ইজ ইকুয়াল টু আই টু আর, হ্যাঁ লিখছি কেমন, এখান থেকে লিখতে পারি আই ওয়ান ডিভাইডেড বাই আই টু ইজ ইকুয়াল টু আর ডিভাইডেড বাই পি। এটাকে দিলাম হচ্ছে আমরা 1 নাম্বার ইকুয়েশন। 1 নাম্বার ইকুয়েশন কি আমরা সবাই ক্লিয়ার? বলো তো সবাই, 1 নাম্বার কি আমরা ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, এই বাকিটাও কথা বলো, খালি ওইটি কথা বলে লিখে যাবে, বাকিটা কথা বলিও কোথাও না বুঝলে। এই দেখো এবার হচ্ছে আমরা একটা লুপ শেষ করছি, এখন আরেকটা লুপ। এই লুপের নাম কি, বি সি ডি থ্রি। তাহলে এই লুপের নাম লিখে দিই আমরা, এখানে লিখবো হচ্ছে বি সি ডি বি লুপে। লুপে আমরা কেভিএলটা অ্যাপ্লাই করবো। কেভিএল যদি অ্যাপ্লাই করি বিসিডিবি এতে, তাহলে এখানে এই বি থেকে সি খেয়াল করি, এখানে একটা রোধ আছে কিউ, একটা প্রবাহ আছে আই থ্রি। তাহলে আগে বসাই দিই কিউ আই থ্রি। এটা কি পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে? অবশ্যই পজিটিভ হবে, কারণ লুপ যেদিকে আছে কারেন্টও ওই দিকেও আছে, তাহলে পজিটিভ। এবার আসো সি থেকে ডি এর বরাবর, এখানে দেখো একটা কারেন্ট আছে আই ফোর, একটা রোধ আছে এস, তাহলে বসাই দিই আই ফোর এস।
তাহলে এখানে পজিটিভ না নেগেটিভ হবে এই লুপের জন্য চিহ্নটা এই ক্ষেত্রে লুপ হচ্ছে লুপ হচ্ছে এই লুপ দেখে নেগেটিভ হবে, রাইট? সি থেকে ডি আমাদের লুপের ডাইরেকশন, বাট প্রবাহ উল্টা দিকে, এইদিকে লুপ, এদিকে কারেন্ট, তার মানে নেগেটিভ। আর এই পথে তো আমাদের কোনো কারেন্টই নেই, তাহলে এই পদে সব শূন্য, সেক্ষেত্রে ইজ ইকুয়াল টু জিরো লিখে দেবো। তাহলে কিউ আই থ্রি ইজ ইকুয়াল টু এস আই ফোর লেখা যায়। তাহলে এখান থেকে লেখা যাবে আই থ্রি বাই আই ফোর ইজ ইকুয়াল টু এস বাই কিউ। 2 নম্বর, হ্যাঁ 2 নম্বর ইকুয়েশন। তাহলে আমরা কি সবাই 2 নম্বর ইকুয়েশন কি বুঝতে পারছি বলো তো? জি ভাইয়া বুঝছি। ইকুয়েশনটা তুলে ফেলো একটু তাড়াতাড়ি করি, আমরা সবাই 2 নম্বর ইকুয়েশনটা তুলে ফেলাই। আচ্ছা, আরেকটা কাজ করে দেখবা, তারপর তুলো। এখন একটু খেয়াল করো, আমরা যদি বি বিন্দুতে খেয়াল করি, বি বিন্দুতে আমরা যদি কেসিএলটা অ্যাপ্লাই করি, এটা বুঝো ভালো করে। এই যে এটাতে আমরা যদি এই বি পয়েন্টে কেসিএল, কেসিএল মানে কি? প্রবেশ করলে পজিটিভ, বের হয়ে গেলে নেগেটিভ, কথা সহজ। দেখো এখানে এই আই ওয়ানটা প্রবেশ করতেছে আর আই থ্রিটা বের হয়ে যাচ্ছে, এইটা তো আগে থেকেই শূন্য, এটা কোনো ভ্যালু, এবং আই থ্রিটা নেগেটিভ ইজ ইকুয়াল টু জিরো। তাহলে এখান থেকে লিখতে পারি আই ওয়ান সমান সমান আই থ্রি, আমরা লিখতে পারি এই যে এটা 3 নম্বর ইকুয়েশন। আবার সেম ভাবে আবার একটু খেয়াল করি আমরা সি বিন্দুতে, একটু সি বিন্দুতে খেয়াল করি, সি না সরি, সি না, ডি বিন্দুতে, সি না ডি, ডি বিন্দুতে একটু খেয়াল করো। এটা তো কেসিএল যদি আমরা অ্যাপ্লাই করি ডি বিন্দুতে, তাহলে এখানে আই টুটা প্রবেশ করতেছে, আই ফোরটা বের হয়ে যাচ্ছে না, বাট এটা তো কোনো কাজ নাই, এটা আমি লিখবো না। তাহলে আই টুটা প্রবেশ করতেছে মানে আই টু পজিটিভ, আর আই ফোরটা হবে কি? নেগেটিভ। তাহলে ইজ ইকুয়াল টু জিরো। তাহলে এখান থেকে কি লিখতে পারি? আই টু ইজ ইকুয়াল টু আই ফোর। এই যে দেখো, এটা হচ্ছে 4 নম্বর ইকুয়েশন। আচ্ছা, তোমরা 3 নম্বর এবং 4 নম্বর ইকুয়েশন কি সবাই বুঝতে পারছো? ভাইয়া হয়েছে। ওকে ওকে, এই ফারজানা দিয়ে স্কেচ করছো? জি ভাইয়া তুলছি। ওকে, ঠিক আছে, স্কেচ তোলা হয়েছে নি? জি ভাই। ওকে ভাই, ঠিক আছে, আমরা তাহলে পরবর্তী ধাপে যাচ্ছি। আমাদের এখন প্রমাণের জন্য লাস্টের দিকে আছে একবারে। দেখো এখানে আমরা যে জিনিসটা করবো এখন, সেটা হচ্ছে গিয়ে এই যে আই ওয়ান সমান আই থ্রি, আই টু সমান আই ফোর, ঠিক আছে? তাহলে আমরা এখন 1 নং থেকে একটু খেয়াল করি, 1 নং হতে, 1 নং হতে একটু খেয়াল করি আমরা। আমাদের আই ওয়ান সমান লেখা যাচ্ছে আই থ্রি, আই টু সমান লেখা যাবে আই ফোর, বুঝছো? তাহলে 1 নং হতে লেখা যাবে আমরা আই ওয়ান বাই আই টু ইজ ইকুয়াল টু আই থ্রি বাই আই ফোর ইজ ইকুয়াল টু কি লিখতে পারি আমরা এখান থেকে? আর বাই টি লিখতে পারি। এই লাইনটা কি তোমরা বুঝছো আমি কিভাবে লিখছি? এই লাইনটা কি বুঝছো নি সবাই? আমি উপরে যে লাইনটা লিখলাম আমি একটু, আই ওয়ান বাই আই টু। ওকে, ঠিক আছে, বুঝছি ভাইয়া। ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমরা আর বাই টি লিখতে পারি আই থ্রি বাই আই ফোর ইজ ইকুয়াল টু আই ওয়ান বাই আই টু। এখন দেখো আই থ্রি বাই আই ফোর মানে কি লেখা যাবে? এখন তো এস বাই কিউ লেখা যায় না, তাহলে এইটা সমান আমি লিখতে পারি এস বাই কিউ লিখতে পারি। আলটিমেটলি আমি এখান থেকে লিখতে পারি, এখন এখন লিখতে পারি আর বাই পি ইজ ইকুয়াল টু এস বাই কিউ। লেখা যাচ্ছে এই জিনিসটা এভাবে, একটু সাজালে কিন্তু দেন, একটু সাজালে লিখি, তাহলে লেখা যাবে পি বাই কিউ ইজ ইকুয়াল টু আর বাই এস। এখানে আমি মাত্র যে বক্সটা করছি, এটাই হচ্ছে আমাদের এই সূত্র, মানে এই টপিকের সূত্র, পি বাই কিউ ইজ ইকুয়াল টু আর বাই এস। মানে আমরা মাত্র হচ্ছে এই ছোট্ট একটা জিনিসের জন্য আমরা এত বড় অবধি শিখলাম, বুঝতে পারছো? এই ছোট্ট একটা জিনিসের জন্য আমরা মোটামুটি অনেক কিছুই শিখে ফেলছি। এখন এইখানে কোনটা কোন রোধ, এটা আশা করি আমরা সবাই জানি, কেমন? কোনটা কোন রোধ আমরা আশা করি সবগুলা জানি। এখানে পি হচ্ছে প্রথম রোধ, পি হচ্ছে প্রথম রোধ, এবং কিউ হচ্ছে দ্বিতীয় রোধ, দ্বিতীয় রোধ, এবং আর হচ্ছে তৃতীয় রোধ, এবং এস হচ্ছে চতুর্থ রোধ। এখানে যে প্রশ্নগুলো, এগুলো কিন্তু খুবই কমন প্রশ্ন আছে, বুঝছো? প্রশ্নগুলো কেমন হয়? প্রশ্নগুলো হয় এরকম যে চতুর্থ রোধের সাথে, একটা ম্যাথ করে দেব, রোধের সাথে
কত মানের রোধ, কত মানের রোধ কিভাবে যুক্ত করলে, কিভাবে যুক্ত করলে, যুক্ত করলে বৃষ্টি, বৃষ্টি সাম্য অবস্থা লাভ করবে, সাম্য অবস্থা লাভ করবে। একবার কমন প্রশ্ন ভাই, এটা হচ্ছে সম্পূর্ণ কমন প্রশ্ন। বোর্ড কোশ্চেন বলো, ভার্সিটি কোশ্চেন বলো, এই প্রশ্নটা একেবারে কমন, এই প্রশ্নটা একেবারে কমন। চতুর্থ বা রোধের সাথে, চতুর্থ জায়গায় হয়তো তৃতীয় বলতে পারে, দ্বিতীয় বলতে পারে, প্রথম বলতে পারে, যে চতুর্থ রোধের সাথে কত মানের রোধ কিভাবে যুক্ত করলে বৃষ্টি সাম্য অবস্থা লাভ করবে। এখানে আমাদের এই অঙ্কটা করতে হবে দুইটা ধাপে করতে হবে। তোমরা আগে এক কষ্ট করে এটা তুলে ফেলছো কিনা আমাকে একটু জানাইও, তারপর আমরা ম্যাথটা 2 থেকে 3 মিনিট সময় লাগবে করে ফেলবো। তোমরা তাদের একটু ভাইকে জানো, একটু ফাস্ট করে ভাইকে জানাইও যে তোমাদের লিখা হয়েছে। আমি তাহলে প্রশ্নটা তুলে জাস্ট এখনই করে দিব তোমাদের। হ্যাঁ লিখছি। এই কি বলছো? ওকে, তাহলে প্রশ্ন হচ্ছে, আহ প্রশ্ন আমি এখানে লিখি। এটা 8, এটা 16, এটা 24, এটা 32। দেখো প্রশ্ন এটাই, এটার চিত্র 8 ওহম, 16 ওহম, 24 ওহম, 32 ওহম। বলতে চতুর্থ রোধের সাথে কত মান রোধ কিভাবে যুক্ত করলে বৃষ্টি সাম্য অবস্থা লাভ করবে, আমাকে প্রশ্ন করছে এটা। ঠিক আছে, তো চলো আমরা এটা সলভ করি। এটা এরকম, এই প্রশ্ন আসছে হচ্ছে ইয়াতে আহ ঢাকা বোর্ডে আসছে, ময়মনসিংহ বোর্ডে আসছে এই প্রশ্নটা। ঢাকা বোর্ডে আসছে, এটা ময়মনসিংহ বোর্ডে আসছে। এই অঙ্কটা দেখা থাকি। খেয়াল করো, এখানে আমাদের পি হচ্ছে, মানে প্রথম রোধ হচ্ছে গিয়ে লিখবা কি তোমরা পরীক্ষার মধ্যে, প্রথম রোধ পি সমান 8 ওহম, আর সমান সরি আর না, কিউ সমান হবে, কিউ সমান 16 ওহম, আর সমান 24 ওহম, এস সমান 32 ওহম। এখন প্রসেসটা কি, প্রসেস হচ্ছে গিয়ে আমাকে 4 নাম্বার রোধ যেহেতু বলে দিচ্ছে, তো এই 4 নাম্বার রোধের জন্য আমাকে নতুন করে একটা এস প্রাইম বের করতে হবে। ঠিক আছে, তো নতুন যদি এস প্রাইমটা আগের এস থেকে বড় হয়, তাহলে কিভাবে যুক্ত করবো বলছে না, তাহলে যুক্ত করবো হচ্ছে সমান্তরালে, সরি সমান্তরাল না, শ্রেণীতে। কিভাবে যুক্ত করবে, শ্রেণীতে যুক্ত করবে। আর যদি আগের রোধটা নির্ণয়কৃত রোধ থেকে বেশি হয়ে যায়, ঠিক আছে, মানে যেটা আমরা নতুন করে বের করছি ওটা যদি আগের রোধ থেকে কম হয়ে যায়, তাহলে কি হবে, সমান্তরালে লাগাইতে হবে। মানে কম হইলে সমান্তরাল, বেশি হইলে শ্রেণীতে লাগাইতে হবে। এটা হচ্ছে কথা। তো কতটুকু লাগাবো সেটা বের করলে আমাদের অঙ্ক শেষ। তাহলে অঙ্কটা একটু দেখি আমরা। আমাদের তাহলে কি করতে বলছে, 4 নাম্বার রোধ যেহেতু বলে দিছে, তো 4 নাম্বার রোধের জন্য হচ্ছে আমরা নতুন করে আরেকটা রোধ বের করবো, এস প্রাইম। তাহলে আমরা সূত্র জানি, উই নো পি বাই কিউ ইজ ইকুয়াল টু আর বাই এস প্রাইম। তাহলে এস প্রাইম যদি আমরা আলাদা করি, তাহলে কিউ আর ডিভাইডেড বাই পি, যেখানে কিউ হচ্ছে গিয়ে আমাদের 16, আর হচ্ছে গিয়ে আমাদের 32, সরি 32 না 24, আর পি হচ্ছে গিয়ে আমাদের 8। তাহলে 3 8 24, এস প্রাইম হচ্ছে আমাদের 348। তাহলে সবাই একটু দেখো, এস প্রাইমটা কি এস থেকে বড় হচ্ছে নাকি ছোট হচ্ছে বলো তো, ফারজানা বলো তো দেখি, এস প্রাইমটা কি এস থেকে বড় হয় না ছোট হয়? বড়। বড় হচ্ছে। তাহলে এই দেখো এস প্রাইমটা বড়। এস প্রাইম যেহেতু বড়, আমরা কি শ্রেণীতে লাগাবো নাকি সমান্তরালে লাগাবো? বলো বলো, এস প্রাইম যেহেতু বড় হলে কি শ্রেণীতে লাগাইতে হয় নাকি সমান্তরালে লাগাইতে হয়? শ্রেণীতে, শ্রেণীতে।
শ্রেণীতে এই যে কিভাবে যুক্ত করব, শ্রেণীতে যুক্ত করব আমরা। তাহলে লিখে দেবো এখানে, এটা আমরা লিখে দেবো এখন যে চতুর্থ রোধের সাথে কতটুকু লাগাবো সেটা আমরা কিন্তু এখন বলতে পারবো না, কিন্তু যদি হিসাব করি পারবো। 32 ছিল, এখন 48 মানে 16 লাগাইতে হবে, এটা বুঝে গেছি আমরা। তো আমরা তারপর এটা দেখাইতে হবে। চতুর্থ রোধের সাথে 16 ওহম রোধ 16 না, এক্স ওহম রোধ শ্রেণীতে যুক্ত করলে, এটা লিখতে হবে তোমাদের কিভাবে যুক্ত করলে ব্রিজটি সাম্য অবস্থা লাভ করবে। ঠিক আছে, ব্রিজটি সাম্য অবস্থা লাভ করবে এক্স ওহম রোধ লাগাইলে। তাহলে এখন চলো আমরা দেখি। এই যে দেখো এস প্রাইম ইজ ইকুয়াল টু এস প্লাস এক্স, এটাই তো বোঝাচ্ছে। এটা কিন্তু শ্রেণীর জন্য, বুঝছো? যদি এটা সমান্তরাল হইতো তাহলে 1/s প্রাইম ইজ ইকুয়াল টু 1/s প্লাস 1/x, জিনিসটা এরকম হইতো যদি সমান্তরাল হইতো। তাহলে এখন তো শ্রেণী বলছে, এই কারণে আমরা এইভাবে লাগাচ্ছি এস প্রাইম ইজ ইকুয়াল টু এস প্লাস এক্স। তাহলে এখান থেকে দেখো তো এক্স সমান কি লেখা যাবে, এস প্রাইম মাইনাস এস, যেখানে এস প্রাইম হচ্ছে 48 আর এস হচ্ছে 32, তাহলে কতটুকু হচ্ছে 16। এই যে তাহলে আমরা চতুর্থ রোধের সাথে 16 ওহম রোধ 3 মাত্রা, এইটাতে 3 মাত্রা, সরি 3 মাত্রা 60 ভাগ দিছিল। বুঝছো নি সবাই অঙ্কটা? জি ভাইয়া। তাহলে এই অঙ্কটা কি বেশি কঠিন ছিল বলো তো তোমরা? ও, তাহলে তোমরা তুলে ফেলো, এটা শেষ করে ফেলো। তোমাদের আজকে একটা পরীক্ষা নেওয়ার কথা ছিল, আর পরীক্ষাটা আজকে নেবো না, পরীক্ষাটা আমি নিবো হচ্ছে গিয়ে তোমাদের কালকে, কিন্তু আবার ক্লাস আছে তোমাদের, আগামীকাল তোমাদের কিন্তু আবার ক্লাস আছে, জানো তো? জি ভাইয়া। এই 3টা করলে শেষ চ্যাপ্টার। বললে ছোট ছোট টপিক, বড় টপিক না, ছোট টপিক। কারেন্ট ডায়ামিটার বললা, আচ্ছা মিটার পিচ, এগুলো করলে শেষ চ্যাপ্টার কমপ্লিট, বেশি নাই করা। তোমরা কি তুলছো অঙ্কটা, সবাই তুলছো? হ্যাঁ ভাইয়া বুঝছি। আচ্ছা, তাহলে আজকের ক্লাস কি তোমরা ক্লিয়ার পুরোপুরি হবে? কোনো ঝামেলা আছে কোনো কোথায়? বলো দেখি। না ভাইয়া বুঝছি। ওকে, যদি তারপরে কোনো সমস্যা থাকে ক্লাসটা করতে আমি আপলোড দিয়ে দেবো, কালকের মধ্যে আপলোড হয়ে যাবে, তো এটা দেখে নিলেই তোমাদের হবে আর কি।